হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা চাংসিকে দেখি যে তার ডেস্টিনিতে পৌঁছানোর পর মোবাইলকে বলে যে আমার স্টপ চলে আসছে, তাই আমি এখানেই নেমে যাচ্ছি। এর আগে যদি তোমার যাওয়ার হয় তাহলে তুমি নিজেই ড্রাইভ করে নাও। মোবাইল বলে আমি জানতাম তোমার এতটাই আসার ছিল। অ্যান্ড চাংসি কার থেকে নামার জন্য তার সিট বেল্ট খোলার চেষ্টা তো করে, বাট তা তো তার দ্বারা হচ্ছিলই না। তাই সিট বেল্ট খুলতে মোবাইল তার হেল্প করে। অ্যান্ড এখানেই তারা অনেক বেশি ক্লোজ চলে আসে, যার কারণে তাদের একে অপরের মাথায় ধাক্কা লেগে যায়। বাট চাংসি তাকে ইগনোর করে সেখান থেকে চলে যাচ্ছিল, যখন কি মোবাইল তাকে যেতে দেখছিল। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখি যে তার কার থেকে নামতেই যাচ্ছিল। তখনই তার কাছে সোয়ান এসে বলে আমি ভাবতে পারিনি যে আমাদের আবারও এইভাবে দেখা হবে। তার কথায় লিনিয়ান বলে আমরা বলতে তুমি কি বলতে চাইছো? যদি কোনো কারণে আমাদের আবারও দেখা হয় তাহলে সেটা আমাদের ব্যাড লাক। লিনিয়ান ডোর গ্লাস বন্ধ করতে যাচ্ছিল, যা সোয়ান আটকায়। আর যা দেখে লিনিয়ান বলে আমাকে নাম্বার বা আমার ভয়েসের অ্যাকাউন্ট শেয়ার করার কথা ভুলে বলো না। অ্যান্ড এখানে সোয়ান বলে অ্যাকচুয়ালি তুমি আমার জায়গায় তোমার গাড়ি পার্ক করেছো। লিনিয়ান বলে তো কি হয়েছে, তুমি আমার স্পটে তোমার গাড়ি পার্ক করে দাও। অ্যান্ড তাকে সাইডে করে সে সেখান দিয়ে চলে যায়। আর তার এমন অ্যাটিটিউড সোয়ানের অনেক বেশি পছন্দ হয়। অন্যদিকে আমরা চাংসিকে দেখি যে তার ইন্টারভিউ দেওয়ার জন্য নতুন অফিসে পৌঁছে গিয়েছিল, বাট সেখানে তার নিউ বসের অ্যাটিটিউড দেখে সে অনেক বেশি অবাক হয়। যে তার এক এমপ্লয়কে চেঁচিয়ে চেঁচিয়ে কথা শুনে যাচ্ছিল যে তোমাকে এখানে কিসের জন্য স্যালারি দেওয়া হয়। যদি এভাবেই চলতে থাকে তাহলে ফায়দা তো দূরের কথা, আমাদের কোম্পানির লসই লস হবে। তাই এই সব কিছু এখনই ঠিক করো। অ্যান্ড তখনই এসে জাংশির কাছে এসে তার অ্যাটিটিউড চেঞ্জ করে নেয় আর তাকে তার রিজিউম দেখাতে বলে। আর যা দেখার পর সে বলে যে ঠিক আছে, আমরা আপনাকে হায়ার করে নিয়েছি, কাল থেকে আপনি অফিস জয়েন করতে পারেন। যার শুনে তো জাংশির বিশ্বাসই হচ্ছিল না যে সে এই জবটি পেয়ে গেছে, যার কারণে সে অনেক বেশি খুশি হয়েছিল। বাট সে জিজ্ঞাসা করে স্যার আপনি আমাকে কোনো কোশ্চেন করবেন না? তার কথায় ওই পার্সনটি বলে আপনার রিজিউম এত ইমপ্রেসিভ, কোশ্চেন করার কোনো দরকারই নেই। চ্যাংসি তাকে এটাও বলে যে এই ব্যাপারে তার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। সে নিয়েও ওই পার্সনের কোনো অবজেকশন ছিল না। চ্যাংসি ঠিকভাবে খুশি হতো তার আগেই ওই পার্সন বলে অ্যাকচুয়ালি আপনাকে কিছু অ্যামাউন্ট সেন্ড করতে হবে আমাদের, যেটা কোম্পানির সিকিউরিটির জন্য। তার জন্য আমি আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, বাট আপনি যদি চান তাহলে ক্যাশও দিতে পারেন। যা শুনে চ্যাংসি বুঝতে পেরে যায় এই সব কিছু একটা স্ক্যাম ছাড়া আর কিছুই নয়। তাই ওই পার্সনকে বলে যে তোমাদের মতো মানুষকে আমি ভালো করে চিনি। অ্যান্ড এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে আমরা সোহানকে দেখি যে আবারও একবার লিনিয়ানের সাথে দেখা করে। আর তাকে দেখে লিনিয়ান বলে তোমার তামাশা কি এখনো শেষ হয়নি? আমি তোমাকে আগেই বলে দিচ্ছি আমি এই সময় অনেক বেশি বিজি আছি। অ্যান্ড এখানে আমি এসেছি একটি মিটিং এর জন্য, তাই তুমি এই সময় আমাকে একদমই ডিস্টার্ব করো না। আর তখনই তার কাছে মিস্টার টিভাইয়ের কল আসে। অ্যান্ড যখন সে সেটা রিসিভ করে সোহান বলে তুমি তোমার কাস্টমারের সাথে ঠিক করে কথা বলতেও জানো না। অ্যান্ড যা শুনে সে বুঝতে পারে সে এতদিন ধরে যে টিভাইয়ের প্রজেক্টটি পাওয়ার পেছনে পড়েছিল তা আর কারোরই নয়, সোহানের। আর যা জানার পর তো সোহানের প্রতি তার বিহেভিয়ারই চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড সে বলে দেখো আমাদের মধ্যে আগে যা হয়েছে তা সবকিছু তুমি ভুলে যাও, তাই প্লিজ ওই সব কিছু এই প্রজেক্টের মাঝে আনবে না। তখন সেখানে ওয়েটার চলে আসে অ্যান্ড বলে আপনারা কি অর্ডার করতে চাইবেন? সোহান বলে যে এনার জন্য ভালো দেখে কোনো ড্রিঙ্ক নিয়ে আসুন, যখন কি লিয়ান বলে ওনার জন্য লেমন টি নিয়ে আসুন। এরপর লিনিয়ান সোহানকে বলে যে আমরা আমাদের হোটেলে অনেক কিছু চেঞ্জ করেছি, আর শুধু তাই নয় আমরা আমাদের সার্ভিসেও অনেক কিছু আপডেট করেছি। যা শুনে সোহান বলে যে এমনিতেও তোমাদের হোটেলের প্রাইস অনেক বেশি হাই। লিনিয়ান বলে যে চিকেন অ্যান্ড মাটনের মধ্যে পার্থক্য তো থাকবেই, আমাদের হোটেল একটি 5 স্টার হোটেল, তাই তার প্রাইস একটু বেশি হাই। তার এত কথা বলার পরেও সোহান কোনো রকম ভাবেই কনভিন্স হয়নি, তাই সে বলে যে ওকে এবার যদি তুমি চাও তাহলে তোমার প্রজেক্ট অন্য কাউকে দিতে পারো। আমি ভালো করে জানি তুমি আমার সাথে কাজ করতে চাইবে না, বাট আমি চাই তুমি এই কফিটি খেয়ে নাও, কারণ যদি তুমি এটা না খাও তাহলে আমার এমনটা মনে হবে যে তুমি এখানে শুধুমাত্র তোমার টাইম নষ্ট করলে। এটা বলার পর সে যেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট সোহান তাকে বলে ড্রাইভ সেফলি করবে। বাট সে ড্রাইভ করতো কি করে? যখন সে বাইরে আসে সে দেখে তার কার পার্কিং লট থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। নেক্সট সিনে আমরা সোহানকে হোটেলে দেখি, তাকে দেখে মনে হচ্ছিল সে কাউকে হ্যাক করতে চাইছে। অ্যান্ড আমরা সামনে রিসেপশনিস্টকে দেখি, সেও ঠিক এমনটাই করেছিল। বাট রিসেপশনিস্ট খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করে যে সোহানের ডাইরেকশন পেছনে আসা চাংসি দেখেছিল। বাট চাংসিকে যখন সে হ্যাক করতে যায় চাংসি বলে তোমার সাহস কি করে হলো আমাকে টাচ করার? বাট যখন সোহান তার পরিচয় দেয় সোহানের থেকে তো বেশি চাংসি এক্সাইটেড হয়ে যায় অ্যান্ড তাকে বলে তুমি একটু বদলাওনি, ঠিক আগের মতোই রয়ে গেলে। এরপর তারা বসে কথা বলছিল, তখনই সোহান বলে বাট আমি তো তোমাকে চিনতেই পারছিলাম না, যদি আমাকে রিসেপশনিস্ট না বলতো তাহলে হয়তো আমি কখনো জানতেই পারতাম না সেই ছোট
ছোটবেলাকার চাংশি তুমি। বাট যাই বলো, তোমাকে আজও অতটাই সুন্দর দেখতে যেমনটা তোমাকে চাইল্ডহুড টাইমে দেখাতো। যা শুনে তো চাংশি হাসে অ্যান্ড বলে, আরে ইয়ার তুমি তো একটু বেশি প্রশংসা করছো, এখন আমাকে ছোট বাচ্চারাও আন্টি বলে ডাকে। সোয়ান চাংশিকে তার ব্যাপারে জিজ্ঞাসা করলে চাংশি বলে যে আমি এই হোটেলের প্রফেশনাল স্কিপার। সোয়ান বলে যে এবার তাও আমি বুঝতে পারছি না যে তোমার কাজটা কি। চাংশি বলে, কয়েকদিন তো তুমি এখানেই থাকবে, কিছুদিনের মধ্যে এই হোটেলে একটি ইভেন্ট হতে চলেছে, আর তখনই আমি তোমাকে বোঝাবো যে এই হোটেলে আমার কাজটা কি। নেক্সট সিনে আমাদেরকে সুজিকে দেখানো হয় যে তার ফ্রেন্ডের সাথে ইভেন্ট অ্যাটেন্ড করতে এসেছিল অ্যান্ড এখানে তার ফ্রেন্ডকে সে বলছিল, তুমি দেখে নিও আজ আমি এই ইভেন্টে নিজের জন্য এক পার্টনার তো খুঁজেই নেব। তখনই তার ফ্রেন্ড সামনে সোয়ানকে দেখে বলে যে দেখো ওই ছেলেটিকে কত বেশি হ্যান্ডসাম, আই এম শিওর কে সে সিঙ্গেল হবে, তাই তুমি যদি মিঙ্গেল হতে চাও তাহলে ট্রাই করতে পারো গিয়ে। আর তারা তখনই চলে যায় সোয়ানের কাছে। সোয়ান তাদেরকে দেখে বলে যে তোমরা দুজন এখানে কেন এসেছো। সুজি বলে যে অ্যাকচুয়ালি তোমাকে অনেক বেশি চার্মিং লাগছে, বাট সোয়ানের তো তার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, তাই সে বলে হ্যাঁ আমি জানি আমি চার্মিং, তাই ইভেন্টে দেখা সমস্ত মেয়েরই আমাকে দেখে চার্মিংই লাগবে, তাই বলে এটা নয় যে আমি সবাইকে লিফট দিতে থাকবো। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। সুজি বলে এই ছেলেটি কি অন্ধ, তার সামনে এত সুন্দরী এক মাইয়া দাঁড়িয়ে থাকতে তার যেন কিছু যায় আসে না, সে জানেও না যে সে কাকে রিজেক্ট করলো। বাট তখনই সোয়ানকে চাংশির কাছে যেতে দেখে সে বুঝতে পেরে যায় এইসব ওই মেয়েটির জন্য হয়েছে। সে বলে আমি এই মেয়েটিকে ছাড়বো না। যখন কি সোয়ান চাংশিকে বলছিল তুমি আসতে কত লেট করে ফেললে জানো, যদি তুমি আর একটু লেট করতে তাহলে কয়েকজন মেয়ে তো আমাকে কিডন্যাপই করে ফেলতো। এন্ড তারা এখানে কথা বলছিল, তখনই সোয়ানের কাছে কল আসে, তাই সে চাংশিকে বলে যে রাত্রে ডিনার আমি তোমার সাথে করব, আপাতত আমাকে এখন এখান থেকে যেতে হবে। এরপর চাংশি নিজের জন্য একটি বড় কেকের পিস নেয় আর তখনই সুজি আর তার ফ্রেন্ড চলে আসে তাকে বুলি করার জন্য। এন্ড এই চক্করেই তাদের কেক গিয়ে পড়ে সুজির ওপরে। সুজি চেঁচিয়ে বলে যে তোমার কোনো আইডিয়া আছে তুমি আমার কত এক্সপেন্সিভ ড্রেস খারাপ করে ফেললে। চাংশি এখানে তাকে সরি বলে এন্ড বলে এইসব কিছু আমার ভুল নয়, বরং আপনার ফ্রেন্ডের ভুল, কারণ সেই আমাকে ধাক্কা দিয়েছিল। বাট সুজি তো চাংশির কোনো কথা শুনতে রাজি ছিল না। চাংশি তার ড্রেস পরিষ্কার করার চেষ্টা তো করে, বাট সুজি চেঁচিয়ে বলে তোমার সাহস কি করে হলো তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করা, তোমার কোনো আইডিয়া আছে যে তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। আর তখন এই কেকের এক টুকরো অংশ গিয়ে পড়ে তার স্যান্ডেলের উপর। সুজি চেঁচিয়ে বলে তোমার কোনো আইডিয়া আছে এটা আমার লিমিটেড এডিশন স্যান্ডেল ছিল। চাংশি বলে দেখো আমি তোমাকে আগেই বলেছি এই সব কিছু তোমার ফ্রেন্ডের জন্য হয়েছে, আর যদি তুমি আমার সাথে কথা বলতে চাও তাহলে বাইরে চলো, এখানে সিন ক্রিয়েট করার কোনো দরকার নেই। আর যা শুনে তো সুজি অনেক বেশি রেগে যায় এন্ড সে তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, তখনই চাংশি তার মুখে পানি ছুড়ে দেয়। সে রিভেঞ্জ নেওয়ার জন্য তার আশেপাশে পানি বা ওয়াইনের গ্লাস খুঁজছিল, বাট কেউই তাকে তা দিচ্ছিল না। অন্যদিকে আমরা মোবাইলকে লিনিয়ারের সাথে দেখি, যেখানে লিনিয়ান তাকে বলছিল আমি তোমাকে মিস্টার লিনিয়ার প্রজেক্টই দিয়ে দিচ্ছি, কারণ এটাতে এখন আমার আর কোনো ইন্টারেস্ট নেই, আমার মনে হয় আমাদের ফ্রেন্ডশিপ স্মুথ রাখা দরকার। ভাই বলে যে দেখো পয়েন্টে আসো, আমি ভালো করে জানি তুমি এত সহজে কোনো প্রজেক্ট আমার হাতে দেবে না, তাই আমি কি জানতে পারি এই সবের পিছনে কারণটা কি। বাট লিনিয়ান কিছু বলতো তার আগে ম্যানেজার মোবাইলকে বলে যে অনেক বড় একটা প্রবলেম হয়ে গিয়েছে। ম্যানেজারের কথা শুনেই মোবাইল চাংশির কাছে চলে আসে এন্ড আসা মাত্রই সে দেখে সুজি চাংশির ওপর পানি ছুটছিল এন্ড তাকে প্রোটেক্ট করার চক্করে সে তার সামনে চলে আসে এন্ড পানি সোজা গিয়ে পড়ে তার ফেসের ওপর। আর যেহেতু সে চাংশি প্রোটেক্ট করার জন্য এমনটা করেছে, তাই চাংশি এসে তার ফেস সাফ করছিল, বাট তখনই তার একটা বড় রহস্য সকলের সামনে আসে। তার চোখের তলায় পড়া পারদের মতো মোটা ডার্ক সার্কেল, আর যা দেখে চাংশির সাথে সাথে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ মোবাইল মতো এত পারফেক্ট এন্ড এত বড় এক বিজনেসম্যান যে তার এত বড় একটি সিক্রেট সে লুকিয়ে রাখবে এটা কেউ এক্সপেক্ট করেনি। তার চেহারার এই অবস্থা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি মোবাইল মিররে তার ফেস দেখছিল এন্ড বলছিল আমি আর এখন এক পারফেক্ট পারসন থাকলাম না সকলের নজরে। তখনই সেখানে রিসেপশনিস্ট আসে কিছু ডকুমেন্টস সাইন করানোর জন্য, বাট আমরা জানতে পারি রিসেপশনিস্টের তো মোটিভই আলাদা ছিল। সেখানে মোবাইলকে কিছু পিকচার দেখায়, পিকচারের ব্যাকগ্রাউন্ডে চাংশিকে এক গেস্টের থেকে টাকা নিতে দেখা যাচ্ছিল, যা দেখে মোবাইল বলে এটা তাড়াতাড়ি করে আমাকে সেন্ড করে দাও, আমি দেখছি এই ব্যাপারে কি করা যায়। কিছুক্ষণ পর সেখানে চাংশি আসে এন্ড সে আসা মাত্রই মোবাইলকে বলে আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, বাট আপনি বিশ্বাস করুন এটাতে আমার কোনো দোষ ছিল না। আর এই কথায় মোবাইল কোনোই অ্যান্সার দেয় না, আর তাকে এমন চুপ থাকতে দেখে চাংশি বলে আমি জানি আপনি আমার উপর রেগে আছেন এন্ড আমার সাথে কথা বলতে চান না, বাট আমি চাই আপনি আমার লেখা নোটসটি পড়ে নিন। এন্ড ওই নোটটিতে লেখা ছিল যে এই সব কিছু আমার জন্য হয়নি, হ্যাঁ আমি জানি যে আমার নিজেকে ইমপ্রুভ করা দরকার এন্ড এটার উপর আমি অবশ্যই কাজ করবো। বাট এটা দেখার পর তো মোবাইল আরো বেশি রেখে যায় এন্ড সে বলে ওকে এই সব কিছু একটা ইনসিডেন্ট ছিল, বাট এর আগে যা তুমি করেছো সেই সব ব্যাপারে তুমি কি বলতে চাও। এন্ড তার সাথে সাথে তাকে সে একটি পিকচার দেখায়, যা দেখার পর চাংশি বলে ওই
গেস্টটি একটি হার্ট পেশেন্ট ছিল অ্যান্ড আমি ওনাকে মেডিসিন এনে দিয়েছিলাম অ্যান্ড তারই টাকা নিচ্ছিলাম আমি। মোবাইল তাকে কাল রাতে ইনসিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে নিজেকে আবারও ডিফেন্ড করছিল অ্যান্ড এবারে তো মোবাইল রেখে একদম ফায়ার হয়ে যায় অ্যান্ড তাকে বলে আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম প্রবলেম ফিক্স করার জন্য, বাট তুমি তো আরও প্রবলেম ক্রিয়েট করছো। যদি ওই মেয়েগুলি তোমাকে বিরক্ত করেও থাকে তাহলে তোমার নিজের প্রতি প্রেশার রাখা দরকার ছিল। এটা মাথায় রেখে যে তারা আমাদের গেস্ট হয়। চাংশি বলে যে ওকে এটার উপর আমি কাজ করব, বাট মোবাইল তো তার কোনো কথাই শুনতে রাজি ছিল না অ্যান্ড সে তাকে বলে তোমার মধ্যে একদমই প্রিন্সিপাল নেই, তাই আমি তোমার সাথে আমার কন্ট্রাক্ট টার্মিনেট করছি, তাই এখনই তোমার লাগেজ নাও অ্যান্ড এখান দিয়ে চলে যাও। মোবাইল যে তাকে এমনটা বলবে সে এক্সপেক্টও করেনি, তাই সে সেখান দিয়ে চলে যায়। বাট যখন মোবাইল আবারও তার ওই নোটটি দেখে যেখানে লেখা ছিল আমাকে মাফ করার জন্য ধন্যবাদ, আর যা দেখার পর মোবাইল রিয়েলাইজ করে যে চাংশি কত আশা নিয়ে তার কাছে এসেছিল। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে রাস্তায় হাঁটছিল এন্ড ভাবছিল জানি না আমার লাইফে আর কি কি সহ্য করতে হবে আমায়। আর সেখানে আশেপাশে আমরা মোবাইলকে দেখি যে দূর থেকে চাংশিকে দেখছিল, অ্যাকচুয়ালি সে তাকেই ফলো করছিল এখানে। আর যখনই চাংশি রোড ক্রস করছিল তার সামনে থেকে আসা বাসের উপর নজরই যায়নি। মোবাইল তাকে বাঁচাতে যাচ্ছিল, তখনই সোয়ান এসে তাকে বাঁচিয়ে নেয় এন্ড তার এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে এসে বেঁচে যায়। এখানে সোয়ান তাকে বকা দিয়ে বলে তোমার কোনো আইডিয়া আছে কি তুমি এখন কোথায় আছো, এন্ড সে তাকে নিজের সাথে নিয়ে যায়, যখন কি দূর থেকে দাঁড়িয়ে থাকা মোবাইল শুধুমাত্র তাকে দেখতেই থাকে। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে সোয়ানের সাথে ছিল অ্যান্ড সে এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে যাচ্ছিল। সোয়ান তাকে বলে আমি জানি তুমি অনেক বেশি আপসেট আছো, তার মানে এটা নয় যে তুমি আনলিমিটেড ড্রিঙ্ক করে যাবে। চাংশি বলে আমি একদমই ঠিক আছি, বাট আমার মনে হয় না যে আমি ঠিক আছি। সোয়ান তাকে বোঝায় জব চলে যাওয়া এমন কোনো বড় ব্যাপার নয়, আমি তোমার জন্য ভালো কোনো জব খুঁজে দেবো। চাংশি বলে জব চলে গেছে এটা বড় কথা নয়, আমার জীবনের স্বপ্ন ছিল একটি ভালো জব অ্যাচিভ করা। আচ্ছা তুমি বলো যদি আমাদের স্বপ্ন পূরণ হতে হতে মাঝেই ভেঙে যায় তাহলে এর থেকে খারাপ আর কি হতে পারে। সোয়ান তাকে বোঝায় সব স্বপ্ন পূরণ হয় না, আর সেই স্বপ্নটাই পূরণ হয় যার জন্য আমরা অনেক বেশি পরিশ্রম করি, আর তোমার এত খারাপ লাগছে কারণ তুমি এইটার জন্য অনেক বেশি পরিশ্রম করেছিলে। তার কথা শুনে চাংশি তাকে এক পাঞ্চ মেরে বলে যে তুমি অনেক বেশি ইন্টেলিজেন্ট। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে এখন গ্র্যান্ডমার বেডে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল, আর এই চেষ্টা করতে করতেই সে নিচে পড়ে যায়। তখনই সেখানে নার্স আসে যে গ্র্যান্ডমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিল অ্যান্ড চাংশিকে দেখে বলে আপনি তো ভালো করেই জানেন যে সারা রাত এখানে স্টে করার জন্য পারমিশন নেই। যখন গিয়ে চাংশি বলে আপনি ভুল ভাবছেন, আমি তো জাস্ট এখনই এলাম, বাট পাশে পড়ে থাকা খালি ট্যাব দেখে নার্স ভালো করে বুঝতে পেরে যায় যে চাংশি সারা রাত কাল এখানেই কাটিয়েছে। আর তখনই গ্র্যান্ডপার ঘুম ভাঙে অ্যান্ড সে চাংশিকে বলা শুরু করে যে তুমি কত জোরে নাক ডাকো অ্যান্ড তোমার নাক ডাকার আওয়াজে আমি কাল সারা রাত ঠিক করে ঘুমোতেও পারিনি। চাংশি বুঝতে পারছিল না যে নার্সের সামনে এসে তার গ্র্যান্ডমাকে কি করে চুপ করাবে। নেক্সট সিনে আমরা মোবাইলকে দেখি যার সাথে আজ সোয়ান দেখা করতে এসেছিল। প্রজেক্টের ব্যাপারে কথা বলতে মোবাইল তাকে বলে মাফ করবে আমি আসতে একটু লেট করে ফেললাম। সোয়ান বলে অ্যাকচুয়ালি আমরা আমাদের কোম্পানির স্টাফ বাড়ানোর কথা ভাবছি, আর তাদের স্টে করার জন্য একটি হোটেলের প্রয়োজন হবে, তাই আমি ভাবছি তোমার হোটেলটি কনসিডার করা যাক। মোবাইল বলে আপনার স্টাফদের জন্য আমার হোটেল একটি পারফেক্ট চয়েস হবে। সোয়ান বলে জাস্ট রিসেন্ট আপনাদের হোটেলের ব্যাপারে নেগেটিভ রিভিউ এসেছিল। মোবাইল বলে যে কোনো বিজনেসে আপ এন্ড ডাউন তো হতেই থাকে, আর এমনিতেও যা কিছু খামতি আছে তা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। সোয়ান বলে যে রিসেন্টলি আমি আপনাদের হোটেলে স্টে করেছিলাম, সত্যি বলতে সার্ভিসে আমি অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি, বাট আমার প্রজেক্ট আপনাকে দেওয়া হোক তার আগে আমার কিছু কন্ডিশন আছে যা আপনাকে ফলো করতে হবে। আমি চাই আপনি আবারও চাংশিকে আপনার হোটেলে নিয়ে আসুন অ্যান্ড তাকে হায়ার করুন, আর তার সাথে 3 বছরের কন্ট্রাক্ট করুন। আর যদি আপনি এমনটা করেন তাহলে আমার কোম্পানির তরফ থেকে একটি নয় বরং 3টি প্রজেক্ট আপনি পাবেন, আর তাতে আমি এখনই সাইন করার জন্য রাজি আছি। তখনই মোবাইল ম্যানেজার বলে আমি এখনই কন্ট্রাক্ট পেপার রেডি করছি। মোবাইল তাকে আটকিয়ে বলে যে তার কোনো দরকার নেই, কারণ আমি চাংশিকে কোনো রকম ভাবে হায়ার করতে চাই না। অ্যান্ড হ্যাঁ তোমাকেও বলে রাখছি নিজের মুভমেন্ট করতে চাংশিকে একদমই ইনভলভ করবে না নিজের বিজনেসে। চাংশিকে বার্গেনিং শিপ হিসেবে ইউজ করছো, এটা জেনে আমার একদমই ভালো লাগেনি। অফিসে ফেরার পর তার ম্যানেজার তাকে বলছিল বস এই প্রজেক্টটি পাওয়ার জন্য আমরা কত পরিশ্রম নাই করেছি, তারপরেও আপনি তার প্রপোজাল অ্যাকসেপ্ট কেন করলেন না। মোবাইল বলে ওই ছেলেটি আমাকে ডমিনেট করার চেষ্টা করছিল। ম্যানেজার মোবাইলকে তার সোশ্যাল মিডিয়া পেজ দেখিয়ে বলে যে আমাদের পেজে অনেক বেশি পজিটিভ রেসপন্স আসছে, কিছু কিছু কমেন্ট পড়ে তো আমি অনেক বেশি খুশি হয়েছি। মোবাইল রিয়েলাইজ করে যে এই সব কিছু চাংশির জন্য হয়েছে, কারণ সে তাদের হোটেলের পেজ অনেক বেশি অ্যাক্টিভ করে দিয়েছিল। মোবাইল যখন এসে আসে তার সাথে মিস্টার লিনের দেখা হয়। মিস্টার লিন তাকে বলে যে আপনার হোটেলে স্টে করার পর আমি অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি অ্যান্ড তাকে একটা টাকা ভরা এনভেলপ দিয়ে বলে যে এটা তোমার হোটেলের ওই স্টাফটিকে দিয়ে দিও। মোবাইল বলে আমি বুঝতে পারছি না যে আপনি কার কথা বলছেন। মিস্টার লিন বলে যে আমি তার নাম তো জানি না, বাট সে তোমার হোটেলেই কাজ করে অ্যান্ড সে কখনো
কখনোই ইউনিফর্ম পরে না। অ্যাকচুয়ালি সে একবার আমার জীবন বাঁচিয়েছিল অ্যান্ড তার এই ঋণ আমি কখনোই ভুলবো না। মোবাইল তার অফিসে ফেরার পর সিসিটিভি ফুটেজ চেক করে আর যা দেখার পর সে জানতে পারে চ্যাংশি মিস্টার লিনের একবার জীবন বাঁচিয়েছিল। আর শুধু তাই নয়, সে এভাবেই হোটেলে আরো গেস্টের অনেকভাবেই হেল্প করেছে। মোবাইল আবারও একবার নিজের ভুল বুঝতে পারে, বাট এরপরেও কি সে চ্যাংশিকে তার হোটেলে ফিরিয়ে আনবে? অন্যদিকে আমরা চ্যাংশিকে দেখি কি যে জবের জন্য অনেক কোম্পানিতে অ্যাপ্লাই করেছিল অ্যান্ড এই সময় সে যখন একটি কোম্পানিতে যায় জবের জন্য, সেখানে কোম্পানির বাইরে থেকেই তাকে ঘুরিয়ে দেওয়া হয় এটা বলে যে আপনার কাছে এক্সপিরিয়েন্স নেই, যখন কি আমরা এক এক্সপিরিয়েন্স এমপ্লয়ি চাই। তারপর আমরা তাকে নাইটে দেখি সে অনেক বেশি স্যাড ছিল। তখনই তার সামনে এক কফি শপের ওনারকে তার এক এমপ্লয় বলছিল যে এরপর থেকে আমি তোমার সাথে কাজ করতে চাই না, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি অন্য কোনো ওয়ার্কার খুঁজে নাও। আর এই সুযোগটিকেই চ্যাংশি কাজে লাগায় অ্যান্ড সে কফি শপের ওনারকে গিয়ে বলে যে যদি আপনি ওয়ার্কার খুঁজছেন তাহলে আমি কাজ করতে রাজি আছি। অ্যান্ড ওনারও তাকে হায়ার করে নেয়। নেক্সট মর্নিং আমরা চ্যাংশিকে দেখি সে তার হাতে একটি ট্রেন নিয়ে কাস্টমারদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করছিল এটা বলে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে, যখন কি দূর থেকে গাড়ি বসে থাকা মোবাইল এই সব কিছু দেখছিল যার একদমই ভালো লাগছিল না। অ্যান্ড তখনই কফি শপের ওনার বাইরে চলে আসে অ্যান্ড আসা মাত্র এসে চ্যাংশির ক্লোজ হওয়ার চেষ্টা করছিল অ্যান্ড তাকে বলছিল বাইরে অনেক বেশি ঠান্ডা, তাই আমার সাথে শপের ভেতরে যাওয়া দরকার তোমার। বাট চ্যাংশি বলে যে না আমি একদমই ঠিক আছি। এরপর ওনার তার আরো বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করছিল অ্যান্ড তার এমন বিহেভিয়ারে চ্যাংশি ঠিক মনে হয়নি, সেই জন্য সে তাকে বলে আমি রোডের অপর পাশে গিয়ে ট্রাই করছি, হতে পারে কিছু কাস্টমারকে আমি অ্যাট্রাক্ট করতে পারবো। তখনই দুই কাস্টমার এসে তার কাছ থেকে কপি নেয় অ্যান্ড তাকে বলে তোমাকে দেখে অনেক বেশি ভালো লাগছে যে তুমি এত ঠান্ডায় এত হার্ড ওয়ার্ক করছো, তোমাকে নিশ্চয়ই অনেক বেশি ঠান্ডা লাগছে। অ্যান্ড তারা তাকে একটি মাফলারও দেয় অ্যান্ড দেখতে দেখতে তার কাছে কাস্টমারের ভিড় লেগে যায় অ্যান্ড সে অনেক কফি সেল করে দেয়। বাট আমরা জানতে পারি এই সব কিছু তো মোবাইল করেছিল, অ্যাকচুয়ালি সে চ্যাংশিকে এই অবস্থায় দেখতে পাচ্ছিল না। অ্যান্ড তখনই ওই লেডিরা তার কাছে এসে বলে আমরা তোমার কাজ করে দিয়েছি, এবার আমাদের কাজের টাকা দাও। বাট তাদের এত চেঁচামেচির কারণে চ্যাংশির নজরে তারা পড়ে যায় অ্যান্ড সে এখানে মোবাইলকে এসে অনেক বেশি কথা শোনায় যে তুমি এখানে কেন এসেছো আমার মজা দেখতে, নিশ্চয়ই আমার এই অবস্থা দেখে অনেক বেশি মজা লাগছে তোমার, তাই না? অ্যান্ড সে তার মাফলার তাকে দিয়ে বলে আমি তোমাকে লাস্ট বার ওয়ার্নিং করছি, এরপর থেকে আমার আশেপাশে যেন না আমি তোমাকে দেখি। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয় যেখানে মোবাইল চ্যাংশির কফি শপে পৌঁছে গিয়েছিল অ্যান্ড তাকে দেখার পর তো চ্যাংশির মুড আরো খারাপ হয়ে গিয়েছিল। তারপর সে তার কাছে গিয়ে বলে যে তুমি কি অর্ডার করতে চাইবে অ্যান্ড তার অর্ডার নেওয়ার জন্য যখন সে কাউন্টারে যায় ওনার তার সাথে অসভ্যতামি করা শুরু করে। ইনফ্যাক্ট তার হ্যারাসমেন্ট বেড়েই যাচ্ছিল আর এই সব কিছু মোবাইলের জন্য সহ্য করা অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল। তাই সে কাউন্টারে গিয়ে খুব জোরে পাঞ্চ মারে ওনারের ফেসে অ্যান্ড তাকে বলে তোমার সাহস কি করে হলো একটি মেয়েকে এভাবে হ্যারাস করার। বাট তাও নির্লজ্জ ওনার বলে তাতে তোমার কি হয়েছে। বাট মোবাইল তো রেগে একদম ফায়ার হয়ে গিয়েছিল অ্যান্ড সে ওনাকে বলে আমি মেরে তোমার দাঁত ভেঙে দেবো। এখানে চ্যাংশি মোবাইলকে বলে যে আমার ম্যাটারে তুমি ইন্টারফেয়ার কেন করছো। ওনার বলে শুনলে তো সে কি বললো, তার ম্যাটারে তোমাকে ইন্টারফেয়ার করতে না বলছে আর এমনিতেও তোমার কি যায় আসে আমি তার সাথে যাই করি না কেন। মোবাইল বলে মনে হচ্ছে তুমি হসপিটালাইজ হতে চাইছো, সেই জন্য তো নির্লজ্জের মতো এখনো কথা বলে যাচ্ছ। আর এমনিতেও আমি জানতে চাই যে তারপর কি এমন জাদু করেছো যে তোমার এইসব অসভ্যতামির কোনো প্রতিবাদই করছে না। সে বলে যে আমি তাকে 1 মাসের স্যালারি অ্যাডভান্স দিয়েছি। মোবাইল তখনই সেই অ্যামাউন্টটি তার সামনে ফেলে বলে যে আজকের পর থেকে চ্যাংশি তোমার শপে আসবে না অ্যান্ড অন্য কাউকে হায়ার করার কথা ভুলেও ভাবতে যেও না। এরপর চ্যাংশির সাথে সে বাইরে আসে। চ্যাংশি তাকে বলে কি দরকার ছিল এত সিন ক্রিয়েট করার, আজকে তোমার জন্য আবারও আমার জব চলে গেল। মোবাইল তাকে বলে আজকে আমি আবারও তোমাকে অফিসিয়ালি ইনভাইট করছি আমার হোটেলে, আমি চাই তুমি আবারও জব জয়েন করো। বাট চ্যাংশি এক কথা মেয়েছিল, সে তাকে বলে তোমার প্রিন্সিপাল তোমার কাছে রাখো, আমি নিজের মতো বাঁচতে চাই, তাই তোমার হোটেলে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। অ্যান্ড আই ওয়ান্ট ইউ আর আগে থেকে কখনো আমার ম্যাটারে ইন্টারফেয়ার করতে যাও না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অ্যান্ড এখানে তারা আবারও একবার আলাদা হয়ে যায় অ্যান্ড নিজেদের রাস্তায় চলে যায়। বাট চ্যাংশি পেছনে তাকিয়ে ভাবে যে ছেলেটি একদমই সিনসিয়ার নয়, সে আরেকবার আমাকে মানাতে পারতো। অ্যান্ড যখন সে বাসে হয়ে ফিরছিল তার মনে হয় যে মোবাইল তাকে আওয়াজ দিচ্ছিল অ্যান্ড আমরা দেখি মোবাইল কারে হয়ে একটি নোট নিয়ে তাকে চেঁচিয়ে বলছিল যে আমি জানি আমার ভুল, তাই প্লিজ আমাকে মাফ করে দাও। তার হাতে চ্যাংশির মতোই একটি নোট ছিল যাতে লেখা ছিল আমি অনেক পরিশ্রম করবো অ্যান্ড নিজেকে চেঞ্জ করবো, তাই প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। পেছনে বসে থাকা মেয়েরা তাকে বলছিল যে এই হ্যান্ডসাম ছেলেটি কি তোমাকে সরি বলছে, তাকে মাফ করে দাও, সে অনেকক্ষণ ধরেই চেষ্টা করে যাচ্ছে। যখন কি তার এই বিহেভিয়ারে চ্যাংশির অনেক বেশি হাসি পাচ্ছিল। এখানে মোবাইল তাকে আবার একবার নোট দেখিয়ে বলে যে প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আমার ব্যবহারে লজ্জিত। নেক্সট সিনে আমরা দেখি চ্যাংশি পরের স্টপেজে নেমে গিয়েছিল অ্যান্ড যেখানে মোবাইল তার কাছে এসে নোট দেখিয়ে বলে যে আমাকে মাফ করার জন্য ধন্যবাদ। চ্যাংশি বলে
কাজের জন্য তুমি আমাকে কত স্যালারি দেবে। অ্যান্ড এখানে তারা দুজনেই একে অপরকে দেখে হাসছিল। অ্যান্ড এখানে চ্যাংসির তো মোবাইলকে অনেক বেশি লাভ করতে ইচ্ছে হচ্ছিল। নেক্সট ডে আমরা সোয়ানকে দেখি যে তার ম্যানেজারকে বলছিল যে রিসোর্ট হোটেলের ফাইন্যান্সের আমার ঠিক মনে হচ্ছে না, আমার মনে হয় আমাদের এই প্রজেক্টটি লিনিয়ানকে দেওয়া দরকার। তা চলে যাওয়ার পর সেখানে লিনিয়ান আসে অ্যান্ড আসা মাত্রই বলে আমার মনে হয় এখন তোমার কন্ট্রাক্টে সাইন করে দেওয়া দরকার। অ্যান্ড কন্ট্রাক্ট দেখার পর সে তাকে বলে তুমি অনেক বেশি অ্যাফিসিয়েন্ট অ্যান্ড এটা আমি মানছি। লিনিয়ান বলে যদি তুমি আমার সাথে থাকো তাহলে অ্যাফিসিয়েন্ট করার মতো অনেক সুযোগই পাবে তুমি। সোয়ান বলে যে আমি তোমাকে চ্যাংসিকে হায়ার করতে বলেছিলাম, সেই ব্যাপারে তুমি কি ভাবলে। লিনিয়ান বলে একবার আমাদের কন্ট্রাক্ট টার্ন হতে দাও, আমি তাকেও হায়ার করে নেব। সোয়ান বাইরে আসার পর চ্যাংসিকে কল করে অ্যান্ড বলে আজ রাতে কি তুমি ফ্রি আছো, তুমি কি আমার সাথে ডিনারে যেতে পারবে, কারণ তোমার জন্য আমার কাছে একটি গুড নিউজ আছে। চ্যাংসি বলে আমার কাছেও তোমার জন্য একটি গুড নিউজ আছে। নেক্সট সিনে আমাদেরকে হোটেলের সিন দেখানো হয় যেখানে হোটেলের স্টাফরা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, কারণ এক ওল্ড ম্যান খুব বড় সিন ক্রিয়েট করেছিল এখানে। সে বলছিল এত বড় হোটেল থাকা সত্ত্বেও তোমাদের কাছে সামান্য একটা হটপট নেই। ম্যানেজার বলে দেখুন এটা কোনো হটপট রেস্টুরেন্ট নয়, এটা একটা 5 স্টার হোটেল অ্যান্ড এমনিতেও হটপট আমাদের সার্ভিসে নেই। ওল্ড ম্যান বলে যে হ্যাঁ কথাতেই শুধুমাত্র 5 স্টার, কাজে 1 স্টারও নয়। ম্যানেজার বলে দেখুন আপনি যদি এখনই আপনার এইসব তামাশা বন্ধ না করেন তাহলে আমি বাধ্য হব সিকিউরিটিকে ডাকতে। ওল্ড ম্যান বলে যে তোমাদের সিকিউরিটি আমার কিছু করতে পারবে না, যদি তোমরা তোমাদের কাস্টমারদের বেসিক সার্ভিসটাই দিতে না পারো তাহলে কিসের 5 স্টার হোটেল আর এত স্টাফ রেখেই বা কি লাভ। ম্যানেজার বলে দেখুন আমাদের সার্ভিসের যেসব অংশ তা আমরা সার্ভ করি, বাট হটপট আমাদের সার্ভিসের অংশ নয়। বাট আপনি যদি অন্য কিছু চান তাহলে বলতে পারেন, আমরা অবশ্যই তা সার্ভ করবো। টাইমের সাথে সাথে আঙ্কেল অনেক বেশি হাইপার হয়ে যায় অ্যান্ড তখনই হোটেলের স্টাফরা তাকে আটকানোর চেষ্টা করে। ওল্ড ম্যান বলে তোমরা কি মানুষ, তোমাদের মায়া দয়া বলে কি কিছুই নেই, অসুস্থ বৃদ্ধের সাথে তোমরা এরকম বিহেভ করছো। আর তখনই আমাদের হিরোইন চ্যাংসির এন্ট্রি হয় অ্যান্ড সে আসা মাত্রই তার হাতে থাকা অ্যাপেলটি সজোরে ছুঁড়ে মারে আঙ্কেলের মাথায় অ্যান্ড বলে তোমার মতো স্ক্যামকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আমি ভালো করে জানি। অ্যান্ড এখানে তাকে ইউনিফর্ম দেখে সবাই অবাক হয়ে যায়। চ্যাংসি বলে যে আমি আবারও হোটেল জয়েন করে নিয়েছি আর আজ থেকে আমি আপনাদের সকলের সাথে কাজ করবো। অ্যান্ড অন্যদিকে আমরা সবাইকে দেখি যে লিনিয়ানের সাথে ছিল। লিনিয়ান তাকে বলে আমি অনেক চেষ্টা করেছিলাম যে এই প্রজেক্টটা আমি তোমাকে দিয়ে দেবো, বাট কি করতাম তারা আমার সাথেই কাজ করতে চায়, বাট কোনো ব্যাপার নয়, এইসব কিছু তুমি মাইন্ডে নিও না, আমি নেক্সট টাইম পুরো চেষ্টা করবো যে পরের প্রজেক্টটি তোমাকে দিয়ে দেওয়ার। হতে পারে আমরা কম্পিটিটর্স। মুম্বাই বলে যে ও হ্যালো আমরা কম্পিটিটর্স নই বরং রাইভাল। লিনিয়ান বলে যে আমি 3 উইকের একটি ট্রেডিং সেমিনার রেখেছি আমাদের হোটেলে, আমি চাই এটাতে তোমাদের হোটেলও পার্টিসিপেট করুক। মুম্বাই বলে যে এই সব কিছুতে আমার কোনো ইন্টারেস্ট নেই। বাই দ্য ওয়ে আমি তোমার কাছে একটি কথা জানতে চাই, যদি তোমাদের হোটেল মিস্টার সোয়ানের এতই পছন্দ হয় অ্যান্ড তিনি তোমাদের হোটেল ছাড়া অন্য কোনো হোটেলের সাথে কাজ করতে চান না তাহলে তিনি স্টে তোমাদের হোটেলেই কেন করে নিচ্ছে না। লিনিয়ান বলে আসলে তুমি বলতে কি চাও। তখনই মোবাই পেছনে বসে থাকা সোয়ানের দিকে ইশারা করে আর যা দেখে লিনিয়ানের অনেক বেশি রাগ হয়। মোবাই বলে যে আপাতত আমাকে কিছু কাজের জন্য বাইরে যেতে হবে, আর যদি তোমার এখনো কিছু বলার বাকি থেকে যায় তাহলে তা তুমি আমার টিম মেম্বারদের বলে দিও। এটা বলে সে সেখান দিয়ে চলে যায় আর তার চলে যাওয়ার পর লিনিয়ান অনেক রেগে সোয়ানের কাছে যায় অ্যান্ড এই সময় সোয়ান শেফকে বলছিল যে আপনার কফি তো অনেক বেশি টেস্টি। আর তখনই লিনিয়ান তাকে বলে যে কোলাবরেট তুমি আমার সাথে করছো বাট স্টে করছো এই হোটেলে, কারণটা কি, তুমি কি এখানে তোমার কোনো মিস্ট্রেসকে লুকিয়ে রেখেছো। সোয়ান বলে যে তুমি একদম ঠিকই ধরেছো, বাট এটা আমি বুঝতে পারছি না যে তুমি এত তাড়াতাড়ি জানলে কি করে। লিনিয়ান বলে তাহলে তো তুমি এখানেই বসে থাকো, কারণ আমাদের হোটেল একটি গ্র্যান্ড হোটেল অ্যান্ড সেখানে কাউকে লুকানো অসম্ভব। নেক্সট সিনে আমরা চ্যাংসিকে দেখি যে এই সময় হোটেলের সমস্ত স্টাফদের সাথে দাঁড়িয়ে একটি গেস্টের ওপর নজর রেখেছিল। অ্যাকচুয়ালি সে এখানে সুসাইড করার চেষ্টা করছিল অ্যান্ড ওই গেস্ট এখানে ড্রিঙ্ক করছিল অ্যান্ড চেঁচিয়ে বলছিল যে সবসময় আমার সাথে এমনটা কেন হয়, যখন কি আমি এত লয়াল, যখন কি সামনের পার্সন সবসময় আমাকে ধোকা দিয়ে চলে যায়। এখানে কেউই তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। তখনই চ্যাংসি এগিয়ে এসে বলে যে এমন কি হয়েছে যে তুমি সুসাইড করার চেষ্টা করছো। গেস্ট বলে যে অ্যাকচুয়ালি আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছিলাম অ্যান্ড সামনের মাসেই আমাদের বিয়ে করার কথা ছিল, বাট এখন আমি জানতে পেরেছি আমার গার্লফ্রেন্ড তো আগে থেকেই এক ডিভোর্সি। এখানে চ্যাংসি তার স্টোরি শুরু করে অ্যান্ড বলে তোমার সাথে কি আমার থেকেও বড় ট্র্যাজেডি হয়েছে অ্যান্ড যাকে ভালোবেসে তারপর সবকিছু আমি লুটিয়ে দিয়েছিলাম, পরে জানতে পারলাম যে সে বিবাহিত। শুধু তাই নয় তার 2টো বেবিও আছে অ্যান্ড এখন তো তারা স্কুলেও যাওয়া শুরু করেছে। আমার তো এখন তোমাকে দেখে মনে হয় যে তোমার আগে আমার সুসাইড করা দরকার। সে নিচে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টাই করছিল, বাট গেস্ট তাকে আটকায় অ্যান্ড বলে তোমাকে স্ট্রং হতে হবে, আমাদের ট্র্যাজেডি আমাদের মনে হয় এই ব্যাপারে আমাদের বসে ডিসকাস করা দরকার। এতক্ষণে সেখানে মোবাইল চলে আসে যে আসা মাত্রই চ্যাংসিকে বকা দেওয়া শুরু করে যে কি দরকার ছিল এত বড় স্টেপ নেওয়ার। চ্যাংসি বলে যে আমি সিচুয়েশন কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। মোবাইল বলে সবসময়ের মতো আজও সিচুয়েশন
কন্ট্রোল করার পদ্ধতি অনেক বেশি বেকার ছিল অ্যান্ড তাকে এখান থেকে যেতে বলছিল মোবাই। বাট চাংশি বলে যে যদি এইভাবে আজ আমি এই সিচুয়েশন কন্ট্রোল না করতাম তাহলে জানি না কত বড় তামাশা ক্রিয়েট হয়ে যেত এখানে। মোবাই বলে এখন এখান থেকে বাইরে চলে যাও, আর যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। চাংশি বলে তার কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। নেক্সট সিনে আমরা হোটেলের স্টাফদের দেখি যারা এখানে চাংশিকে নিয়ে গসিপ করছিল অ্যান্ড বলছিল চাংশি যে স্টোরিটি বলেছে তা তো একদম মিস্টার মোবাইয়ের সাথে মিলে যাচ্ছে, কারণ তারও দুটো বেবি আছে। এখানে স্টাফরা চাংশির সাহসিকতার প্রশংসা করছিল, বাট রিসেপশনিস্ট বলে যে এটাতে আমার এক্সট্রা অর্ডিনারি বলে তো কিছুই মনে হয়নি, তার জায়গায় যদি অন্য কোনো স্টাফ থাকতো তাহলে সে ঠিক এমনটাই করতো। বাট লিন বলে যে মোটেই নয়, আমার তো ওই সময় হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি সাহসই পাচ্ছিলাম না ওই গেস্টের কাছে যাওয়ার। নেক্সট সিনে আমরা সোয়ান অ্যান্ড চাংশিকে একসাথে দেখি, যে চাংশি তাকে বলছিল আমার এখন মোবাইলের উপর অনেক বেশি রাগ হচ্ছে। সোয়ান বলে কি দরকার ছিল তার হোটেল আবারও জয়েন করার, অ্যাকচুয়ালি এইবার সে আমার প্র্যাকটিস অনেক বেশি বাড়িয়ে দিয়েছে অ্যান্ড সে আমাকে বারবার ইনসিস্ট করছিল, তাই আমার মনে হলো যে সে হয়তো বদলে গিয়েছে। বাট এখন আমি বুঝতে পারছি যে এমনটা একদমই নয়, সে আমাকে চ্যালেঞ্জ দিতে অনেক বেশি পছন্দ করে। সোয়ান বলে যদি তুমি এখানে জব ছাড়তে চাও তাহলে আমি তোমার জন্য ভালো কোনো জব অ্যারেঞ্জ করে দিতে পারি, কারণ চায়নাতে এরকম অনেক হোটেলই আছে। চাংশি বলে যে একদম নয়, যদি সে আমাকে চ্যালেঞ্জ দিতে পছন্দ করে তাহলে আমিও তা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তখন এসে ম্যানেজার এসে তাকে জানায় বস আপনাকে অফিসে ডেকেছে, তাই চাংশিও তখনই চলে যায় মোবাইলের সাথে দেখা করতে। মোবাইল এখানে তাকে বলে আমি এই সমস্ত ইনভেস্টিগেশন করেছিলাম, এরপর আমি জানতে পেরেছি এইসবে তোমার কোনো দোষ ছিল না, তাই আমার বিহেভিয়ারের জন্য আমি তোমাকে সরি বলছি। এর সাথে সাথে সে থেকে এটাও বলে যে আমি তোমাকে একটি ট্রেনিংয়ে পাঠাতে চাই যাতে তুমি সবকিছু ভালো করে শিখে নিতে পারো। বাট চাংশি বলে আমার মনে হয় এইসবের কোনো দরকার নেই, কারণ আমি সবকিছু ভালো করে শিখে গিয়েছি। মোবাই বলে এটা তোমার মনে হয় হোটেলের রুল রেগুলেশন অ্যান্ড ফ্যাসিলিটি শেখার জন্য তোমাকে ট্রেনিং তো নিতেই হবে। নেক্সট সিনে মোবাই চাংশিকে তাকে তার দম দেখানোর জন্য নিয়ে এসেছিল অ্যান্ড এখানে চাংশি দেখি বলে যে অনেক বেশি বিরক্তকর জায়গা মনে হচ্ছে, আর এখানে অনেক বেশি অন্ধকারও, ঘুমোতে অনেক বেশি প্রবলেম হবে আমার। তখনই মোবাই বলে যে কে তোমাকে বলেছে যে এখানে ঘুমাতে হবে তোমার, কারণ তোমার বেডরুম তো এখানে। আর যা দেখে চাংশি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ বেডরুমের উইন্ডো থেকে বাইরের সিনারি অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল অ্যান্ড বাইরে তখন ফায়ারওয়ার্কস হচ্ছিল। আর যা দেখার জন্য চাংশি যখনই উইন্ডোজ খুলতে যায় তার হাতে আঘাত লেগে যায়। আর যা দেখি মোবাই বলে এখন এটাকে ব্যান্ডেজ করতে হবে, না হয় ইনফেকশন হয়ে যেতে পারে। অ্যান্ড তার ব্যান্ডেজ করে দেওয়ার পর চাংশি বলে যে থ্যাংক ইউ সো মাচ। আর যা বলা মাত্র ওই মোবাই তার হাতের ব্যান্ডেজ করে নিয়ে বলে যে মনে হয় ব্যান্ডেজ ঠিক করে করা হয়নি, তাই আমাকে আবারও দ্বিতীয়বার করতে হবে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে চাংশির ঘুম ভাগে রিসেপশনিস্টের কলে অ্যান্ড যে তাকে বলছিল বস আমাকে বলেছিল তোমাকে এই টাইমে জাগিয়ে দিতে যাতে তুমি ঠিক টাইমে ট্রেনিং এ যেতে পারো, আর এটা মনে রাখো যদি তুমি যেতে লেট করো তাহলে বস তোমার স্যালারিও ডিটেক্ট করতে পারে। চাংশি বলে ওকে ওকে আমি বুঝে গেছি। কল কাটার পর রিসেপশনিস্ট বলে যে একটি উটকো ঝামেলা আমার মাথায় এসে পড়েছে, যতই আমি মেয়েটি থেকে দূরে যেতে চাই কেন ততই তাকে ফেস করতে হয় আমায়। তখনই তার কলিগ বলে যে তুমি ভালো ভাবো আর খারাপ, তার জন্যই তুমি তোমার জব আবারও ফিরে পেয়েছো। আর এখন যখন আমাদেরকে একসাথে কাজ করতেই হবে তাহলে ফ্রেন্ড হয়ে আমরা সকলে একসাথে কাজ তো করতেই পারি। অন্যদিকে আমরা চাংশিকে দেখি যে তার ট্রেনিং নেওয়ার জন্য পৌঁছে গিয়েছিল, বাট এখানে ট্রেনার তাকে বলে তুমি পুরো 2 মিনিট লেট করেছো, তোমাকে আমি আগেই বলে দিচ্ছি মোবাইলের সাথে তোমার কি সম্পর্ক তাতে আমার কিছুই যায় আসে না, বাট আমি তোমাকে বলে রাখি একটি হোটেলে কাজ করতে গেলে তোমার প্রফেশনাল হওয়াটা অনেক বেশি জরুরি, তাই এখন আমি তোমাকে যা শেখাতে চলেছি তাতে ভালো করে ফোকাস করো। লাঞ্চ ব্রেকে তার কাছে মোবাইল আসে আর তাকে জিজ্ঞাসা করে তোমার ট্রেনিং কেমন হলো। চাংশি বলে যে তুমি জানো আমি আমার ইংলিশ অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করে দিয়েছি, যা শুনে মোবাইল অনেক বেশি খুশি হয় আর তাকে বলে যে হোটেল লাইফে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সাথে সাথেই সে তাকে কাল রাতে ডিনারে ইনভাইট করে, বাট চাংশি অনেক বেশি মোটিভেট হয়েছিল অ্যান্ড সে তাকে বলে আমি আমার টাইম একটু নষ্ট করতে চাই না, তাই এখন আমাকে এখান থেকে যেতে হবে অ্যান্ড সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা হোটেলের স্টাফকে দেখি যে এই সময় চাংশির সাথে ড্রিঙ্ক এনজয় করছিল। এখানে রিসেপশনিস্ট বলে চাংশি আমাকে মাফ করে দাও, আমি জানি আমি তোমাকে লাইট ডাউন করার চেষ্টা করেছিলাম। আর তার সাথে সাথে এখানে আরো একটি স্টাফ চাংশিকে সরি বলে। চাংশি বলে বাট তুমি কেন সরি বলছো? সে বলে জানি না, সে তোমাকে সরি বললো তাই ভাবলাম আমিও তোমাকে সরি বলি। চাংশি বলে যাই হোক আমি কাউকেই মাফ করব না, আর যদি তোমরা সত্যি চাও যে আমি তোমাদেরকে মাফ করে দিই তাহলে তোমাদেরকে আমার সাথে ড্রিঙ্ক করতে হবে, এতটাই ড্রিঙ্ক করতে হবে যাতে তোমরা নিজের পায়ে দাঁড়াতেও না পারো। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে এই সময় একটি খারাপ স্বপ্ন দেখছিল আর
যখনই তার চোখ খুলে সে ভাবে আজকাল আমি মোবাইলকে এত স্বপ্নে কেন দেখছি। তারপর সে যায় মোবাইলের অফিসে অ্যান্ড সেখানে আশেপাশে সমস্ত জিনিসকে অবজার্ভ করার পর বলে মোবাইল আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি, কি দরকার ছিল এত পারফেক্ট হওয়ার। তখন সেখানে মোবাইল চলে আসে আর এখানে চ্যাংসিকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। চ্যাংসি বলে যে অ্যাকচুয়ালি আমি আপনার বুক সেট করছিলাম। মোবাইল বলে বাট তা তো আগে থেকেই অর্গানাইজড আছে। এখানে মোবাইল তাকে গুড সার্ভিসের ডেফিনেশন জিজ্ঞাসা করে, তাই এখানে চ্যাংসি তাকে একটি চেয়ার দিয়ে এটি অফার করে। বাট তাও মোবাইল বলে যে এখনো তোমার অনেক কিছু শেখার বাকি আছে। অ্যান্ড সেখান থেকে যাওয়ার আগে চ্যাংসি তাকে বলে আমি আপনার বুকে কিছু পেজ ফোল্ড করেছি। তখনই মোবাইল জিজ্ঞাসা করে কোন বুকটিতে আর কি বা দরকার ছিল আমার বুকে হাত দেওয়ার। বাট চ্যাংসি এটা বলে সেখান থেকে চলে যায় যে নিজেই খুঁজে নাও। নেক্সট সিনে আমরা চ্যাংসিকে দেখি যে অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছিল, কোথাও সে স্মাইল করা শিখছিল, কোথাও আবার বেডশিট ফোল্ড করা। বাট সব থেকে বেশি কষ্ট হয়েছিল তার ইংলিশ শিখতে। বাট রিসেপশনিস্ট তাকে বলে যে এভাবে তো তুমি কখনোই ইংলিশ শিখতে পারবে না, বাট আমি তোমাকে কিছু ওয়ার্ড শিখিয়ে দিচ্ছি যাতে তুমি সব জায়গাতেই কমিউনিকেট করতে পারো। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে তাদের হোটেলে একটি ফ্রান্স গেস্ট এসেছিল অ্যান্ড যে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলছিল অ্যান্ড তাকে বলছিল যে কাল সকালে আমাকে কল সার্ভিস দিয়ে দিও অ্যান্ড তোমাকে অনেক বেশি কিউট লাগছে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। বাট চ্যাংসি ঠিক করে ইংলিশ না জানার কারণে এসে তার সব কথাতেই ইয়েস ইয়েস বলে যাচ্ছিল। তখন সেখানে মোবাইল আসে অ্যান্ড ওই গেস্টকে বলে যে হ্যাঁ হতে পারে সে কিউট, বাট তার আগে থেকে একটি বয়ফ্রেন্ড আছে। আর সেখান থেকে গেস্টে চলে যাওয়ার পর মোবাইল তাকে বকা দিয়ে বলে যে সব কথার অ্যান্সারে ইয়েস বলাটা দরকার হয় না, আপাতত তার আগে কথাটা ঠিক করে বোঝার তো চেষ্টা করো। চ্যাংসি এটা বলে সেখান থেকে পালানোর চেষ্টা করে যে আগে থেকে আমি খেয়াল রাখবো। বাট মোবাইল তাকে যেতে দিলে তো অ্যান্ড সে তাকে নিজের সাথে নিয়ে যায় অ্যান্ড সে তাকে ওয়াশরুমে নিয়ে যায় অ্যান্ড সেখানে অনেক কিছু জিনিস পয়েন্ট করার পর তাকে বলে আমি তোমাকে নেগেটিভ রিভিউ দিচ্ছি। তারপর সে তাকে নিয়ে যায় বেডরুমে যেখানে কার্পেটে পড়ে থাকা হেয়ারকে সে পয়েন্ট আউট করে বলে যে এটা কি। চ্যাংসি বলে এটা আপনারই হেয়ার। মোবাইল বলে আমি আবারও একবার তোমায় এক্সামিন করার জন্য আসবো আর আমার এবার পুরো বিশ্বাস আছে যে তুমি নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবে অ্যান্ড হ্যাঁ এবারে আমি তোমার টার্ন রাউন্ড সার্ভিসও চেক করব। বাট এই কথাটা শোনার পর চ্যাংসি যেন ফেসের রঙই বদলে গিয়েছিল, সে এটার মানে উল্টোই ভেবে নিয়েছিল অ্যান্ড নিচে এসে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো টার্ন রাউন্ড সার্ভিস দিয়েছো। রিসেপশনিস্ট বলে যে হ্যাঁ অনেকবারই। এরপর সে হোটেলে বাকি অন্যান্য স্টাফদের জিজ্ঞাসা করে যারা তাকে বলে যে হ্যাঁ যখন ডিমান্ড আসে তা আমাদেরকে দিতে হয় কারণ এটা আমাদের প্রফেশনের অংশ। বাট চ্যাংসি যে টার্ন ডাউন সার্ভিসের মানে উল্টো ভেবে নিয়েছিল অ্যান্ড সে ভাবছিল যে এত বড় হোটেল বাট তাদের ব্যবহার এইরকম, আজ তো আমি মিস্টার মোবাইলকে এক্সপোজ করেই ছাড়বো। নেক্সট সিনে আমরা চ্যাংসিকে দেখি যে মোবাইলকে এক্সপোজ করার জন্য একদম রেডি ছিল অ্যান্ড সে তাকে মেসেজ করে বলে আমি তোমাকে টার্ন ডাউন সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি, তুমি যদি ফ্রি থাকো তাহলে আসতে পারো। তারপর সে তার ফোন সাইড টেবিলে রেখে তার ক্যামেরা অন করে আর যখন সেখানে মোবাইল আসে তাকে দেখে বলে এইসব কি। চ্যাংসি বলে আপনারই তো ইচ্ছে হচ্ছিল টার্ন ডাউন সার্ভিস এনজয় করার অ্যান্ড আমি তো সেটাই অফার করছি। আর সাথে সাথে সে তার সাথে অনেক বেশি রোমান্টিক বিহেভ করতে শুরু করে দেয় অ্যান্ড এই চক্করে তারা বেড থেকে নিচে পড়ে যায়। এরপর আমরা মোবাইলকে দেখি যে এখানে লোকে ডেকেছিল আর সে আসা মাত্রই মোবাইল তাকে জিজ্ঞাসা করে যে আমাকে বলো যে টার্ন ডাউন সার্ভিসের মানেটা কি। লু এখানে সবকিছু এক্সপ্লেন করে বলে যে টার্ন ডাউন সার্ভিসের মানে হলো যদি গেস্ট আমাদের রিকোয়েস্ট করে তাহলে তার রুমের পর্দা টেনে দিয়ে লাইট ট্রিম করে দেওয়া যাতে সে শান্তিতে রেস্ট করতে পারে অ্যান্ড ওই গেস্ট নেক্সট ডে যেই টাইমে উঠতে চায় ওনাকে সেই টাইমে ঘুম থেকে জাগিয়ে তোলা। এসব শোনার পর চ্যাংসি বলে যে তুমি এইসব কিছু কাল আমাকে কেন বলনি, কি দরকার ছিল যে বসের সামনে এভাবে আমাকে লজ্জিত করার। লু বলে আসলে আমি জানতাম না যে তুমি টার্ন ডাউন সার্ভিসের মানেটাই জানো না। বাট মোবাইল তাকে বলে যে তুমি যা করলে তার জন্য আমি তোমাকে কখনোই মাফ করবো না, এর জন্য তুমি পানিশমেন্ট তো পাবেই। তাই তোমাকে এখন আমাদের হোটেল থেকে সমস্ত বাস স্টপ, রেলওয়ে স্টেশন অ্যান্ড এয়ারপোর্টের রুট মনে করতে হবে। এরপর সে সেখান দিয়ে চলে যাচ্ছিল বাট চ্যাংসি তার সাথে যা করেছিল তারপরে ঠিক করে চলা তার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে পড়েছিল। নেক্সট সিনে আমরা চ্যাংসিকে দেখি যে মোবাইল ডাকার কারণে সে তার কেবিনে গিয়েছিল অ্যান্ড সেখানে যাওয়ার পর মোবাইল তাকে বলে যে লিনিয়ারের হোটেলে একটি প্রাইস সেল অফার করা হয়েছে, আমি চাই তুমি সেখানে গিয়ে সবকিছু অবজার্ভ করো আর আমি চাই সেখানে যাওয়ার পর সেখানে সবকিছু পিকচার তুলে আমাকে সেন্ড করো। বাট এটা মাথায় রেখো তোমাকে এক গোয়েন্দার মতো কাজ করতে হবে যাতে কেউ তোমাকে সেখানে চিনতে না পারে আর তার জন্য তোমাকে স্ট্রেঞ্জারের মতো ড্রেস আপ করতে হবে। চ্যাংসি বলে যে এটার জন্য কি আমাকে আলাদাভাবে পে করা হবে। মোবাইল বলে এমনটা কিছুই নয়। এরপর যখন সিন শিফট হয় আমরা চ্যাংসিকে দেখি সে একদম হিরোইনের মতো সে সেখানে গিয়েছিল তার টার্গেট কমপ্লিট করার জন্য আর সে সেখানে যাওয়ার পর ছোট ছোট ব্যাপার নিয়ে মোবাইলকে মেসেজ করে জানায়। বাট মোবাইল বলে যে তোমাকে এসব কিছু মেসেজ করে জানানোর কোনো দরকার নেই, তুমি শুধুমাত্র ওখানে আশেপাশে সবকিছুর ফটো তুলে আমাকে
আমাকে তাড়াতাড়ি সেন্ড করে দাও। অ্যান্ড চ্যাংসিও ঠিক এমনটাই করে আর তাকে তাড়াতাড়ি করে সমস্ত কিছুর ফটো পাঠিয়ে দেয়। আর যা দেখার পর মোবাইল অনেক বেশি হয়ে গিয়েছিল। এরপর সেখানে চ্যাংসি নজর পড়ে ভিড়ের ওপর অ্যান্ড সে সেখানে গিয়ে যে কোনো ভাবে গিফট জিতে নেয়। আর যখন সে বাইরে আসে তা দেখা হয় সোয়ানের সাথে। সোয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, বাট চ্যাংসি উল্টে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। সোয়ান বলে অ্যাকচুয়ালি আমাকে এখানে আমার ফ্রেন্ড ইনভাইট করেছিল। তখনই সোয়ানের সাথে লিংয়ের দেখা হয় অ্যান্ড তাদেরকে একসাথে কথা বলতে দেখে লিনিয়ান তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরকে চেনো। লিং বলে যে না, আমাদের দেখাই পার্টিতে হয়েছে, অ্যাকচুয়ালি আমরা আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলছিলাম। ওকে এখন আমি আসি, আমার মনে হয় তোমাদের বিজনেসের ব্যাপারে ডিসকাস করা দরকার। তখনই লিনিয়ারের সামনে চোখ যায় মোবাইল উপর যে দৌড়ে আসছিল এখানে। অ্যান্ড এখানে আসা মাত্রই সে আশেপাশে চ্যাংসিকে খুঁজে যাচ্ছিল। শেষমেশ সে চ্যাংসিকে পড়ে থাকতে দেখে। জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো। চ্যাংসি বলে হ্যাঁ আমি একদমই ঠিক আছি, শুধুমাত্র হিলের জন্য পড়ে গিয়েছিলাম। মোবাইল তাকে তার সাথে যেতে বলছিল, বাট চ্যাংসি তো তার সাথে যেতে একদমই রাজি ছিল না। মোবাইল তার হিলস পরানোর পর তাকে আবার একবার জিজ্ঞাসা করে যে আমার সাথে চলো, বাট চ্যাংসি যেন ডিসাইড করে নিয়েছিল সে এখান থেকে যাবে না। অ্যান্ড তাকে বলে যে কিছুক্ষণের মধ্যেই গেম স্টার্ট হতে চলেছে অ্যান্ড আমি তাতে পার্টিসিপেট করতে চাই। আর তখনই সেখানে লিনিয়ানা চলে আসে যে মোবাইলকে চ্যাংসির সাথে দেখে ফেলে এখানে। তাই মোবাইল বলে আমি তোমাকে বলছি তো আমার সাথে যেতে, তাহলে তোমার কি প্রবলেম। চ্যাংসি বলে যে প্রবলেম আমার নয় বরং তোমার, কারণ প্রথমে তো তুমি আমাকে এখানে পাঠালে আর এখন আবার আমাকে যেতে বলছো। লিনিয়ানকে দেখে মোবাইল বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমি তোমাকে কখন এখানে পাঠালাম, তুমি তো নিজেই লিভ নিয়ে এখানে এসছো। আমি তোমাকে শেষবার বলছি যদি তুমি না আমার সাথে যাও তাহলে আমি তোমাকে অ্যাবসেন্ট মার্ক করে দেবো। আর যার কারণে চ্যাংসি অনেক রেগে বলে যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি গেমে অবশ্যই পার্টিসিপেট করবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর লিনিয়ান তার কাছে আসে আর তাকে বলে তুমি এত ভালো জানতাম না আমার হোটেলের স্টাফদের সাথে কোঅপারেট করার জন্য শেষমেশ তোমার হোটেলের স্টাফকে এখানে পাঠিয়ে দিলে। তারপর আমরা চ্যাংসিকে দেখি যে গেমের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তখনই সেখানে সোয়ান চলে আসে। এখানে অ্যানাউন্স করা হচ্ছিল যে আমাদের গেমসের জন্য দুটি কাপলের দরকার আছে আর তখনই তাদেরকে কাপল হিসাবে স্টেজে ডাকা হয়। যখন কি মোবাইল চ্যাংসিকে স্টেজে দেখার পর তার কাছে গিয়ে বলে যে আমি তো তোমাকে বলছি যে আমার সাথে চলো, তারপরেও তুমি এখানে সিন ক্রিয়েট কেন করছো। সোয়ান বলে তাকে ফোর্স করা তোমার উচিত হবে না, যদি সেই সময় গেমে পার্টিসিপেট করতে চায় তাহলে সেটাতে তোমার কি প্রবলেম। তার কথাই মোবাইল বলে যে আমি এই সময় আমার স্টাফের সাথে কথা বলছি, তাই তুমি মাঝে বলতে যেও না। আর তাদেরকে একসাথে দেখে লিনিয়ানও স্টেজে চলে আসে। আর তখনই মোবাইল চ্যাংসিকে বলে ওকে ঠিক আছে, তুমি যদি গেমে পার্টিসিপেট করতে চাও তাহলে আমার সাথে করতে হবে তোমায়। সোয়ান বলে দেখো শুধুমাত্র তোমার জন্যই আমি স্টেজে এসেছি, তাই আমাকে ছেড়ে তার সাথে জয়েন দিয়ে দিও না। চ্যাংসি বলে মাফ করবে, বাট সে আমার বস হয় তাই তাকে আমি মানা কি করে করতে পারি। তারা এখানে চেয়ার আপ হয়ে গিয়েছিল অ্যান্ড না চাইতেও লিনিয়ানকে সোয়ানের সাথে জয়েন দিতে হয়। এরপর আমরা দেখি গেম স্টার্ট হয় অ্যান্ড এখানে সোয়ান আর মোবাইল একে অপরের রাগ গেমের সাহায্যে দেখাচ্ছিল। এরপর তাদেরকে আমরা ডাইনিং টেবিলে দেখি যেখানে ওয়েটার জিজ্ঞাসা করে আপনারা কি অর্ডার করতে পছন্দ করবে। আর এখানে সকলের মুড অনেক বেশি খারাপ ছিল তাই সবাই চুপ ছিল। বাট চ্যাংসি সোয়ানকে বলে যে তোমরা কি খেতে চাইবে। সোয়ান বলে আমার জন্য তোমার যা ইচ্ছা সেটাই অর্ডার করে দাও, বাট মোবাইল জন্য সব থেকে স্পাইসি খাবার অর্ডার করো। আর তার এমন খারাপ মুড দেখে চ্যাংসি বলে যে আমি নিজের মতো খাবার অর্ডার করে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল অ্যান্ড এখানে সোয়ান চ্যাংসির কাছে গিয়ে তাকে টেবিলে থাকা ভালো ভালো ডিশের ফিশ অফার করছিল। আর যা দেখে মোবাইল তো অনেক বেশি জ্যালাস ফিল করে অ্যান্ড সেভাবে তাহলে আমি পিছিয়ে কেন থাকবো। চ্যাংসির কাছে গিয়ে একটু বেশি ইম্পর্টেন্ট দিচ্ছিল তাকে। আর এইসব দেখে তো লিনিয়ানের একদমই ভালো লাগছিল না, তাই সে বলে আমার মনে হয় তোমাদের খাবারের রেসপেক্ট করা দরকার, তাই এসব না করে তাড়াতাড়ি করে খাবার খাওয়া। আর যখন মোবাইল খাওয়া শুরু করে ওই খাবারটি অনেক বেশি স্পাইসি ছিল অ্যান্ড এখানে আবারও তার ডার্ক সার্কেল চলে আসে। আর যা দেখা মাত্র ওই চ্যাংসি তাকে ইশারাতে বোঝানোর তো চেষ্টা করে, বাট সে তো তার ইশারা বুঝতেই পারছিল না। তাই শেষমেশ চ্যাংসি একটি পান্ডার ফটো তাকে দেখায় অ্যান্ড মোবাইল এবারে ভালো করে বুঝতেও পেরে যায়। তাই সে টেবিল থেকে তখনই উঠে গিয়ে বলে যে আমার তো মনে ছিল না যে আমার এখন কত ইম্পর্টেন্ট একটি কাজ আছে। অ্যান্ড সে চ্যাংসিকে বলে তুমি কি আমার সাথে ফিরে যাবে। চ্যাংসি বলে হ্যাঁ আমারও মনে হয় এখন আমার এখান থেকে যাওয়া দরকার। তারপর আমরা তাদেরকে কারে দেখি যেখানে চ্যাংসি তার ডার্ক সার্কেল হাইড করছিল। এখানে মোবাইল তাকে বলে তুমি আমার অনেক বেশি কেয়ার করো, তার জন্য থ্যাঙ্কস। আর কথা বলতে বলতেই তারা একে অপরের চোখে হারিয়ে যায়। তখনই চ্যাংসি বলে যে আমার মনে হয় এখন আমাদেরকে ফিরে যাওয়া দরকার, কারণ আমি আজ অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি। আমরা দুজনে হোটেলেই তো যাচ্ছি, আমি তোমাকে ড্রপ করে দেবো। বাট চ্যাংসি বলে আমি তোমার সাথে যাব না, কারণ তুমি আমাকে আজ অনেক বেশি বিরক্ত করেছো। প্রথমে তো নিজেই আমাকে হোটেলে পাঠালে আর তারপর নিজেই আমাকে ওখান থেকে যেতে বলছিলে, তোমার সাথে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। মোবাইল বলে হ্যাঁ বুঝতে পারছি, ওকে তুমি যদি চাও আমি তোমাকে সরি বলি তাহলে ওকে আমাকে মাফ করে দাও। চ্যাংসি বলে এমনটা
এমনটা করলে তো হবে না, তুমি যেটা করেছো তার জন্য তোমাকে পানিশমেন্ট তো আমি দেবই। তুমি কখনো বাসে রাইড করনি তাই না? যদি তুমি চাও যে আজকের এই বিহেভিয়ারের জন্য আমি তোমাকে মাফ করে দিই, তাহলে আজকের জন্য তোমাকে বাসে রাইড নিতে হবে। নেক্সট সিনে আমরা সোয়ান আর লিনিয়ানকে একসাথে দেখি, যেখানে লিনিয়ান সোয়ানকে বলছিল, আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই তোমাকে। ওই মেয়েটির মধ্যে এমন কি আছে যে যার কারণে তুমি আর মোবাইল সবসময় একে অপরের সাথে লড়তে থাকো? তোমার ব্যাপারে তো আমি জানি না, বাট তোমাকে এটা বলে রাখি যে মোবাইল অনেক বেশি রিচ, তারপরে সে অনেক বেশি হ্যান্ডসামও, তাই আমার মনে হয় না তার সামনে তুমি টিকতে পারবে। আর তার এমন পার্সোনালিটি হওয়ার কারণে সব মেয়েরাই তাকে অনেক বেশি পছন্দ করে। সোয়ান বলে যে আমার মনে হয় তার আর চ্যাংসির মধ্যে শুধুমাত্র বস আর এমপ্লয়ের সম্পর্ক, অ্যান্ড এমনিতেও আমি ভালো করে জানি যে চ্যাংসি আমাকে পছন্দ করে, তাই সে আমার জায়গায় অন্য কাউকে দেবে না। আর তাহলে কি সোয়ানের বিশ্বাসের মান থাকবে, নাকি তার বিশ্বাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যে চ্যাংসির সাথে এখন পাবলিক বাসে ছিল, বাট এখানে সে অনেক বেশি আনকমফর্টেবল ফিল করছিল, অ্যান্ড সেখানে থাকা কোনো জিনিসে হাত লাগাতে সে রেডি ছিল না। অ্যান্ড সে এখানে চ্যাংসিকে বলে, আমি বুঝতে পারছি না যে বাসে সবাই রাইড কেন নিচ্ছে, তারা তো নিজের প্রাইভেট কারও কিনতে পারে। আর তার এমন কথা শুনে বাসে থাকা সমস্ত পাবলিক তার দিকেই ঘুরে ঘুরে দেখছিল। আর তখনই বাসে ব্রেক লাগার কারণে মোবাইল এখানে পড়েই যাচ্ছিল, বাট চ্যাংসি তাকে সামলায়। তারপর তাকে সে বলে, দেখো দেখতে গেলে তো বাস গাড়ির থেকে বেশি এক্সপেন্সিভ, তাও 1 এটা রাইড আমরা নিতে পারি। আর রইলো কমফোর্টেবল হওয়ার ব্যাপারটা, সেটা তো আমরা বাসায় ফিরেও নিতে পারি। এরপর আমরা দেখি তারা এখানে সিটে বসে গিয়েছিল, আর চ্যাংসি মোবাইলকে তার ইয়ারফোন অফার করে। আর যা দেখার পর মোবাইল বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে আজ 2024-এও তুমি ইয়ারফোন ইউজ করছো। চ্যাংসি বলে, এটা যখন ঠিক করে কাজই করছে। চ্যাংসি বলে, কারণ এই ইয়ারফোনটা ঠিকঠাক করে কাজ করছে, কোনো প্রবলেমই হচ্ছে না। অ্যান্ড এখানে মোবাইল গান শোনার কারণে তার ঘুম চলে আসে, আর তার হেড মিররে লাগতেই যাচ্ছিল, তখনই চ্যাংসি তার হাত সেখানে রেখে দেয়। আর যা মোবাইল অনেক বেশি ভালো লাগে, কিছুক্ষণের মধ্যে চ্যাংসিরও ঘুম চলে আসে। আর এই ঘুমানোর চক্করে তারা বুঝতেই পারেনি যে কখন তাদের স্টপ চলে এসছে। অ্যান্ড সে স্টপে আসার পর বাস ড্রাইভার তাদেরকে ঘুম থেকে তোলে অ্যান্ড বলে সে স্টপে চলে এসছে, তাই আপনারা এবার বাস থেকে নেমে যান। আর বাস থেকে নামার পর তারা এখানে একে অপরকে দোষ দিচ্ছিল। মোবাইল বলে যে এই সব কিছু তোমার দোষ, কি দরকার ছিল এত ভালো কার ছেড়ে বাসে রাইড নেওয়ার? চ্যাংসি বলে, আমার নয় বরং তোমার দোষ, কারণ তুমি প্রথম ঘুমিয়ে পড়েছিলে, আর তোমার ঘুমানো দেখে আমারও ঘুম চলে আসে। আর এমনিতেও তোমার আমাকে থ্যাঙ্কস বলা দরকার, কারণ আমার জন্যই তোমার ইনজোমিয়া ঠিক হয়ে গিয়েছে অ্যান্ড তুমি শান্তিতে ঘুমোতে পেরেছো। মোবাইল বলে, বাদ দাও এসব, এখন আমাদেরকে কোনো সলিউশন খুঁজে বের করতে হবে। বাট হিলস পরে থাকার কারণে চ্যাংসির পায়ে তো অনেক বেশি ব্যথা করছিল, অ্যান্ড সে সেখানেই বসে পড়ে। আর কার না থাকার কারণে মোবাইলকে এক রিক্সাওয়ালাকে আটকাতে হয়, অ্যান্ড তাতে করেই সে চ্যাংসিকে রাইড দেয়। আর এমনটা করতে চ্যাংসির তো মোবাইলকে অনেক বেশি ভালো লাগছিল। সে তাকে বলে, সত্যি বলতে তোমাকে তোমার বসি অ্যাটিটিউডের থেকে তোমাকে এমন অ্যাটিটিউডে অনেক বেশি ভালো লাগছে, তাই সবসময় এমনটাই থেকো। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখি যে সোফাতে ঘুমিয়েছিল, অ্যান্ড যখন তার চোখ খুলে সে জানতে পারে যে তার হাত দুটো বাঁধা হয়ে আছে, তখনই সেখানে সোয়ান আসে তার জন্য ব্রেকফাস্ট নিয়ে। অ্যান্ড তাকে দেখে লিনিয়ান বলে, আমার হাত কি বেঁধেছে, এখনই আমার হাত খোলো। আর তার হাত খোলা মাত্রই সে তাকে একটা থাপড় মারে অ্যান্ড বলে, ফেস দেখে তো তোমাকে ভোলা ভালা অ্যান্ড সেন্সিটিভ পার্সন মনে হয়, বাট তুমি এমনটা করবে আমার কোনো আইডিয়া ছিল না। বাট সোয়ান তো সত্যিই ভোলা ভালা ছিল। লিনিয়ান তাকে ভুল বুঝছিল। এখানে সোয়ান বলেছে, ড্রিঙ্ক করার পর তুমি একদমই আউট অফ কন্ট্রোল হয়ে যাও, অ্যান্ড যদি আমি তোমাকে এভাবেই টাইপ আপ না করতাম তাহলে জানি না কাল কি করে বেড়াতে তুমি। লিনিয়ান বলে, তো কি হয়েছে, এরপর থেকে যখনই আমি ড্রাঙ্ক হব তখন সোজা আমাকে আমার বাসায় দিয়ে আসবে। এরপর আমাদেরকে রিসর্ট হোটেল দেখানো হয়, যেখানে এক গেস্ট যখন এলিগেটর ইউজ করতে আসে, এলিগেটর খোলার পর সেখানে এক ছোট মেয়েকে সে দেখে। ওই মেয়েটিকে অনেক বেশি মিস্ট্রিয়াস দেখাচ্ছিল, তার ভেস একদমই ঝুলে ঢাকা ছিল, অ্যান্ড সে ওই গেস্টকে দেখে বলে, প্লিজ আমার জন্য বাটন টাফ করে দাও, আমার হাত নেই সেই জন্য আমি এটা করতে পারবো না। অ্যান্ড তাকে দেখে তো ওই গেস্ট অনেক বেশি ভয় পেয়ে যায়, অ্যান্ড সেখান থেকে তখনই দৌড়ে পালিয়ে যায়। নেক্সট সিন আমাদেরকে মর্নিং এ দেখানো হয়, যেখানে হোটেলের স্টাফরা এই ব্যাপারে আলোচনা করছিল যে কাল এক গেস্ট আমাদের কাছে এমন একটি কমপ্লেন নিয়ে এসছে, তোমাদের কি মনে হয় এটা পসিবল? অ্যান্ড ওই গেস্ট এটাও বলেছে যে এলিগেটরে থাকা ওই মেয়েটির দুটো হাতও নেই। আর এটা বলা মাত্রই সেখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। বাট ম্যানেজার বলে যে এই সব কিছু ঘটনা মিথ্যে, এইসব উল্টোপাল্টা কথার উপরে কে বা বিশ্বাস করবে। তখনই লু বলে যে ওই গেস্টটি একদমই মিথ্যে কথা বলেনি, কারণ কাল রাতে আমি নাইট ডিউটিতে ছিলাম অ্যান্ড আমি কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছিলাম, কখনো কোনো ছোট বাচ্চা কাঁদছে, আবার কেউ চেঁচাচ্ছে। তাদের কথা শুনে ম্যানেজার তাদেরকে আরো ভয় দেখানোর চেষ্টা করে, অ্যান্ড তাদেরকে ভয় পেতে দেখে তার তো অনেক বেশি মজা লাগছিল। তখনই চ্যাংসি পেছন থেকে আসে, তাকেই ভয় পাইয়ে দেয়। আর যখন সে পেছনে চ্যাংসিকে দেখে তাকে বলে, আরে ইয়ার এমনটা কে করে, যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তাহলে তার দায় কে নিত? চ্যাংসি বলে, তুমিও পুরুষত্ব দেখাও, কারণ এতদিন আমরা এই হোটেলে জব করছি আর আমরা ভালো করে জানি এই হোটেলে কিছুই নেই। এখানে
তার কলিগসরা বলে যে হোটেলে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, তারপরে তুমি এত শান্তিতে খাবার কি করে খাচ্ছ? চ্যাংসি বলে ঘোষটির থেকেও বেশি ভয়ানক কি জানো, যদি কোনো মানুষ ভেতর থেকে একদমই ভেঙে পড়ে তারপর তার আর কোনো কিছুতেই ভয় লাগে না, ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে। তার কলিগসরা তাকে বাহবা দিয়ে বলে যে তোমার রিয়েকশন অনেক বেশি কোল্ড ছিল অ্যান্ড তারা সেখান দিয়ে চলে যাচ্ছিল যখন কি চ্যাংসি তাদেরকে খাবার খেতে বলছিল, বাট তারা কেউই খাবার খায় না। তাই সে এখানে একাই বসে খাবার খাচ্ছিল, বাট কিছুক্ষণ পর লাইট অন অফ হতে শুরু করে আর যা দেখে তো সে নিজেই ভয় পেয়ে যায়, তাই খাবার রেখে তখনই সেখান দিয়ে পালিয়ে যায়। আর তার চলে যাওয়ার পর সেখানে আবারও আমরা একটি ঘোস্টকে দেখি। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যেখানে রিসেপশনিস্ট নাইট ডিউটিতে ছিল, তখনই এক গেস্টের তার কাছে কল আসে যে তাকে জানাচ্ছিল আমাকে বারবার ডিস্টার্ব করা হচ্ছে। তাই চ্যান যখন ওই গেস্টের সাথে দেখা করতে যায়, গেস্ট জানায় যে আমাদের নেক্সট ডোর নেবার আমাকে বারবার দরজায় নক করে ডিস্টার্ব করছে, আমরা ডিস্টার্ব হতে একদমই চাই না, তাই প্লিজ আপনি ওনাকে গিয়ে বলে দিন। তাই চ্যান নেক্সট ডোর নেবারের রুমে গিয়ে নক করে, বাট ভেতর থেকে কোনো রেসপন্স আসে না। তখনই রিসেপশনিস্ট তাকে কল করে জানায় যে এই রুমে কেউই থাকে না, অ্যাকচুয়ালি এই রুমটি খালি। তাই চ্যান যখন ডোর ওপেন করে ভেতরে যায় তখনই লাইট অন অফ হতে শুরু করে, আর যা দেখে চ্যান অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভয়ের মারে সে দৌড়তে শুরু করে। সে এত ভয় পেয়ে গিয়েছিল তার কোনো আইডিয়াই ছিল না যে সে পাগলের মতো হোটেলে দৌড়াদৌড়ি করছিল। তখনই তার সামনে আসে ওই মেয়েটি, আর যাকে এভাবে সামনে দেখে চ্যানের তো হাওয়াই টাইট হয়ে যায়। সিন এখানেই কাট হয় অ্যান্ড আমাদের নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে চ্যান এই সময় তার কলিগসদের সাথে বসে ব্রেকফাস্ট করছিল অ্যান্ড তাদেরকে বলছিল যে কাল রাতে আমাকে কত কিছু সহ্য করতে হয়েছে। এদিকে তো হোটেলে এত ভয়ানক ভয়ানক জিনিস করছে, তারপর ম্যানেজার ছুটি নিয়ে বাসায় বসে আছে। আমার মনে হয় আমার ছুটি নিয়ে নেওয়া দরকার। আর এইসব কথাগুলো হাওয়ার মতো ছড়িয়ে পড়েছিল হোটেলের সমস্ত স্টাফদের মধ্যে। আর কেউ কেউ এমনটাও বলছিল নাকি এই হোটেলটি একটি কবরস্থানের উপর তৈরি করা, তার কারণে এখানে ভূতেদের উৎপাত এত শুরু হয়েছে। এরপর আমরা লিনিয়ানকে দেখি যাকে তার ম্যানেজার রিসোর্ট হোটেলের ব্যাপারে আপডেট দিচ্ছিল যে আজকাল ওখানে অনেক বেশি খারাপ অবস্থা চলছে। কেউ এটাও বলছে যে এই হোটেলটি নাকি একটি কবরস্থানের উপর তৈরি করা। লিনিয়ান বলে এমনটা তোমায় কে বলেছে, এমনটা কিছুই নয়, বরং এর আগে এই হোটেলটি একটি ফ্যাসিলিটি বিল্ডিং ছিল যা রিনোভেট করে এই হোটেলটি বানানো হয়েছে। ম্যানেজার তার হাতে বুকেটি দেখিয়ে তাকে বলে যে এই বুকেটি আমি কি করব। লিনিয়ান বলে এটার সাথে তুমি যা ইচ্ছে করতে পারো, বাট তার আগে এটা আমাকে দাও, আমি এটার ফটো তুলে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করব। এরপর আমরা মোবাইলকে দেখি যে তার ম্যানেজার অ্যান্ড চ্যাংসির সাথে ফ্রেঞ্চ গেস্টের আনা ওয়াইন টেস্ট করছিল যা তার অনেক বেশি ভালো লাগে। আর এইসব কিছু চ্যাংসি রিকমেন্ডেশনের জন্যই হচ্ছিল। আর যখনই এখানে মোবাইল ডিল ডান করে তখনই ফ্রেঞ্চ গেস্ট বলে যে এই সব কিছু চ্যাংসির জন্য হয়েছে, যদি চ্যাংসি আমাকে তোমার ব্যাপারে না বলতো আর না রিকমেন্ড করতো তাহলে আমি হয়তো এই ডিলটি কখনোই পেতাম না। অ্যান্ড যখনই তারা ওই গেস্টকে শেয়ার করার জন্য বাইরে আসে, এখানে গেস্ট বলে যে অ্যাকচুয়ালি চ্যাংসি অনেক বেশি প্রফেশনাল অ্যান্ড অনেক বেশি ডেডিকেট, তার কথা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর যখনই সে তাকে হাগ করার জন্য এগিয়ে আসে তখনই মোবাইল গিয়ে তাকে হাগ করে নেয় অ্যান্ড বলে অ্যাকচুয়ালি চাইনিজ লেডি অনেক বেশি রিজার্ভ হয় অ্যান্ড তারা এভাবে কাউকে হাগ করে না। আর তার চলে যাওয়ার পর চ্যাংসি যখন তাকে জিজ্ঞাসা করে ওই গেস্ট ইংলিশে কি বললো, মোবাইল তাকে মিথ্যে বলে যে অ্যাকচুয়ালি সে বলেছিল ফ্রেঞ্চ শেখা দরকার, এভাবে তুমি তোমার সার্ভিসকে আরো বেটার করতে পারবে। যা শুনে চ্যাংসি বলে ইংলিশ তো আমি শিখতে পারছি না, আবার আমাকে ফ্রেঞ্চ শিখতে হবে, তাহলে তো হয়েই গেল। চ্যাংসি বলে যে আমার তো এখন মনে হচ্ছে আমি কোনো জব নয় বরং স্কুলে ভর্তি হয়েছি। মোবাইল বলে তুমি হোটেলের জন্য অনেক ভালো কাজ করেছো, তাই আমার মনে হয় তোমাকে লাঞ্চ দেওয়া দরকার। লাঞ্চের কথা শুনে চ্যাংসি অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড এক্সাইটমেন্টের চক্করে সে এখানে মোবাইলের কোমর আবারও একবার ব্যথা করে দিয়েছিল। নেক্সট সিনে আমরা মোবাইলকে দেখি যে তার স্টাফদের বলছিল আমি শুনলাম ঘোস্টকে নিয়ে হোটেলে অনেক বেশি রিউমার্স ছড়ানো হচ্ছে। দেখুন আপনারা সকলেই অ্যাডাল্ট অ্যান্ড ঘোস্ট নামের কোনো জিনিস বাস্তবে এক্সিস্টই করেনি, আর যদি এমনটা কিছু হয়েও থাকে তাহলে আপনাদের সেটা প্রফেশনাল ওয়ে ডিল করা দরকার। আমি আপনাদের সকলকে ওয়ার্ন করছি, এরপর যদি এমন কিছু হয় তাহলে আমি তখনই তাকে ফায়ার করে দেব। সিন শিফট হয় আর আমরা চ্যাংসিকে সোয়ানের রুমের বাইরে দেখি, কারণ সোয়ান তাকে এখানে ডেকেছিল। আর যখন সোয়ান ডোর ওপেন করে সে তাকে বলে ভেতরে আসো, আমার তোমাকে কিছু দেখানোর আছে। বাট চ্যাংসি হেজিটেট দেখিয়ে বলে এই সময় আমি ডিউটিতে আছি। সোয়ান তাকে ইনসিস্ট করে ভেতরে আসার জন্য, তাই না চাইতেও চ্যাংসিকে ভেতরে যেতে হয়। আর আমরা দেখি সোয়ান তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু প্রিপারেশন করে রেখেছিল অ্যান্ড এখানে এসে অনেক কিছু হার্ট শেপে বানিয়েছিল তার জন্য। এখানে চ্যাংসি ভালো করেই বুঝতে পারছিল যে সোয়ান তাকে প্রপোজ করতে চায়, বাট সে ইচ্ছে করেই এই সব কিছু খারাপ করছিল, যেমন কি সে কিছুই বুঝতে পারেনি। হার্ট শেফ চিকেন দেখে সে বলে যে এটা একদমই ভালো করে কুক হয়নি, তাই এই ব্যাপারে আমি কিচেনে রিপোর্ট করব। এরপর যখন সে কেক ট্রাই করে সে বলে এটা একটু ঠিক মনে হচ্ছে। সোয়ান বুঝতে পারছিল না যে তার এমন রিয়েকশনে সে কেমন রিয়েক্ট দেখাবে। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যে তার ম্যানেজারকে ডেকে বলে এখনই চ্যাংসিকে আমার কেবিনে পাঠাও। ম্যানেজার বলে অ্যাকচুয়ালি সে এখন
মিস্টার সোয়ানের সাথে তার রুমে আছে আর এই কথাটা একদমই মোবাইল ভালো লাগে না, তাই সে তখনই দৌড়ে যায় সোয়ানের রুমে। সোয়ান তো তাকে ভেতরে ঢুকতে দিতে চাইছিল না, বাট সে জোর করে ভেতরে ঢুকে যায় অ্যান্ড সেখানে চাংশিকে খেতে দেখে তাকে বকা দিয়ে বলে, চাংশি তুমি এই সময় কি করছো? তুমি কি ভুলে গিয়েছো তুমি এখন ডিউটিতে আছো? সোয়ান বলে, অ্যাকচুয়ালি আমি তাকে এখানে ডেকেছিলাম কারণ আমি আমার ইচ্ছা মতো যে কোনো এমপ্লয়কে চুজ করতে পারি সার্ভিসের জন্য। মোবাই বলে, তার মানে এটা নয় যে তুমি তাকে তোমার সাথে খাওয়াতে বসিয়ে দেবে। অ্যান্ড সে চাংশিকে নিয়ে এখান থেকে চলে যায়, যা সোয়ানের একদমই ভালো লাগে না। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে তার কাজ করছিল, তখন সেখানে মোবাইল চলে আসে আর যাকে দেখে চাংশি বলে, প্লিজ আমাকে আর কোনো কাজ দেবেন না, এমনিতেই আমার মাথায় অনেক বেশি কাজের প্রেশার আছে। ইনফ্যাক্ট আমার তো এখন এটা মনে হচ্ছে যে হোটেলের সমস্ত স্টাফকে ছেড়ে সব কাজ তুমি আমাকে দিয়েই করাচ্ছ। মোবাইল বলে, দেখো তুমি হোটেলের স্টাফদের মধ্যে একজন, তাই তোমাকে কাজ তো করতেই হবে। আর এক্সট্রা প্রেশারের কথা যদি বলতে চাও তাহলে তুমি এমন কোনো কাজ করে বেড়াচ্ছ না যে তোমাকে নোবেল দিতে হবে আমায়। চাংশি বলে, দেখো ওই সময় আমি তার রুমে একটি কাজের জন্য গিয়েছিলাম আর এমনিতেও আমি আমার লিমিটেড অনেক বেশি অ্যাকনলেজ করি, তাই এ ব্যাপারে তোমার চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। তারা এরকম কথা বলছিল, ওই তখনই তারা কিছু আওয়াজ শুনতে পায়, যা শুনে চাংশি তাকে বলে, শুনলে তো আমি বলেছিলাম না এখানে কিছু না কিছু তো আছেই, তাই এখনই আমাদেরকে গিয়ে তা দেখা দরকার। যখন কি মোবাইলে তাকে আটকা ছিল যে যাওয়ার কোনো দরকার নেই, এমনিতেও আমরা একা আছি, তাই যদি কিছু হয়ে যায় তখন। বাট চাংশি কথা শোনার মতো মেয়ে থোড়ি ছিল, সে তাকে উল্টে বলে, তুমি ভয় পাচ্ছ না তো? মুম্বাই বলে, ভয় আর আমি, এটা তো হতেই পারে না, আমি তো তোমাকে নিয়ে ভাবছিলাম। চাংশি বলে, ওকে তাহলে আমার সাথে চলো। অ্যান্ড ওই আওয়াজটিকেই ফলো করতে করতে তারা একটি পর্দার কাজ পর্যন্ত আসে। চাংশি বলে, আওয়াজ এখান থেকে আসছে, আর যখনই ওই পর্দাটা তারা সরায় সেখানে একটি দরজা দেখতে পায়। আর যা দেখে চাংশি মুম্বাইকে বলে, দেখেছো আমি বলেছিলাম না, এই দেখো এখানে একটা লুকোনো দরজা। মুম্বাই বলে, এটা খোলার কোনো দরকার নেই, সকালে এখানে আমি গার্ডকে পাঠিয়ে দেবো। বাট চাংশি শোনার মতো মেয়ে থোড়ি ছিল, তারা ডোর ওপেন করে অ্যান্ড অনেক ভয় পেয়ে ভেতরে যায়। এখানে মোবাইল তো অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল ভয়ের মারে। ভেতরে গিয়ে তারা একটি লাশ দেখতে পায়, আর যা দেখে মোবাইল অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভয়ের মারে এসে চেঁচিয়ে ওঠে। অ্যান্ড তার আওয়াজ শুনে ওই লাশটি নড়ে ওঠে, যা দেখে তারা জানতে পারে এটা কোনো লাশ নয়, বরং একটি জীবিত মানুষ। অ্যাকচুয়ালি সে এখানে ঘুমাচ্ছিল অ্যান্ড মোবাইল আওয়াজ শুনে এসে জেগে ওঠে। আর কোশ্চেন হচ্ছে এটা যে সে এখানে কি করছে। আর তাদেরকে ওখানে দেখে ওই পার্সন বলে, প্লিজ আমায় কিছু করো না, আমি কিছুই করিনি, প্লিজ মিস্টার মোবাইল আমার সাথে কিছু করবেন না। যা শুনে মোবাইল বলে, তুমি আমাকে চেনো? ওই পার্সন বলে, ইয়েস স্যার, আমি আপনাকে অনেক ভালো করে জানি। অ্যাকচুয়ালি আমি এই হোটেলেরই পুরনো সিকিউরিটি গার্ড ছিলাম অ্যান্ড আমার কিছু ভুলের কারণে ম্যানেজার আমাকে ফায়ার করে দিয়েছিল আর আমার থাকার কোনো জায়গা ছিল না, তাই আমি এখানে শুধুমাত্র ঘুমোতে চলে আসি, এছাড়া আমি কিছুই করিনি, তাই প্লিজ আমাকে মাফ করে দিন। মোবাইল এখানে এই সিচুয়েশন ভালো করে বোঝার আগেই ওই সিকিউরিটি গার্ড তখনই সেখান থেকে পালিয়ে যায়। মোবাইল তাকে ধরার তো চেষ্টা করে, বাট তার কোমরে ব্যথার কারণে সে তাকে ধরতে পারে না। আর সে চাংশিকে দোষ দেয় যে দেখো তোমার জন্য তাকে আমি ধরতেই পারলাম না। চাংশি বলে, দেখলে তো এতক্ষণ তুমি ভয়ের মারে গুটিয়েছিলে, আর যেই তোমার ভয় দূর হলো তুমি আবার চাচানো শুরু করে দিলে। আর আগে তো তোমার গলা থেকে আওয়াজই বের হচ্ছিল না। নেক্সট সিনে আমরা লিনিয়ারকে দেখি যে অনেক সুন্দরভাবে রেডি হয়ে মোবাইলের সাথে দেখা করতে এসেছিল, কারণ মোবাইল তাকে কল করে এখানে রেখেছিল এটা বলে যে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। লিনিয়ার মোবাইল সামনে বসার পর বলে, তুমি তো জানোই যে আমি কথা ঘুরিয়ে বলা একদম পছন্দ করি না, তাই সোজা পয়েন্টে আসো। কারণ তার পুরো বিশ্বাস ছিল যে মোবাইল আজ তাকে প্রপোজ করবে। বাট যখন মোবাইল বিজনেস রিলেটেড কথা শুরু করে অ্যান্ড বলে আমরা একসাথে কোলাবরেট করব, যা শুনে তো তার মুড একদমই খারাপ হয়ে যায় অ্যান্ড অনেক রেগে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল। বাট এতেও তার মন শান্তি হয় না অ্যান্ড সে ফিরে এসে মোবাইল পায়ে হিলস দিয়ে মেরে যায় আর বলে, এটা তুমি অবশ্যই মনে রাখবে। নেক্সট সিনে আমরা সোহানকে দেখি, তার সামনে চাংশি দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি সেই তাকে এখানে ডেকেছিল কিছু বলার জন্য অ্যান্ড এখানে এসে তাকে কোশ্চেন করে, তোমার আমাকে কেমন লাগে? চাংশি বলে, হ্যাঁ তুমি অনেক বেশি ভালো। আর যা শুনে তো সোহান অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয় অ্যান্ড সে বলে, আমি অনেক বেশি রিচ, তার উপর হ্যান্ডসাম ও চার্মিং অ্যান্ড গুড লুকিং, এত কিছু থাকার পরও আমার জন্য তোমার কাছে শুধুমাত্র এই একটাই ওয়ার্ড ছিল। সোহান বলে, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। চাংশি যা শুনে অনেক বেশি ইরিটেট হয়ে বলে যে যখন তুমি 6 বছরের ছিলে তখন থেকেই তুমি আমাকে পছন্দ করতে, আর এটা আমিও জানতাম, বাট তখন থেকেই আমি তোমাকে আমার ব্রাদার ভাবতাম আর এখনো ভাবি, বাট তোমার এই কনভারসেশন আমার একটু ভালো লাগেনি। অ্যান্ড সে রেখে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট সোহান তাকে আটকায়। সোহান ভালোভাবে বুঝতে পেরেছিল যে চাংশি মনে তার জন্য কোনো ফিলিংস নেই, তাই সে এখানে তাকে বলে, অ্যাকচুয়ালি আমি তো এখানে প্র্যাকটিস করছিলাম, আমি ভালো তো বাসি, বাট তোমাকে নয় অন্য কাউকে। চাংশি জিজ্ঞাসা করে সেই পার্সনটাকে। সোহান বলে, তা তো আমি তোমাকে একদমই বলবো না, বাট চাংশি বারবার ইনসিস্ট করায়
পায় সে তাকে বলেই দেয় যে লিনিয়ানকে। নেক্সট সিনে আমরা লিনিয়ানকে দেখি যে এখানে লিফটে এন্টার হচ্ছিল এন্ড এটাই মনে মনে বলছিল যে মোবাই তোমাকে আমি ছাড়বো না, তোমার এই বিহেভিয়ারের ভরপাই তো তোমাকে করতেই হবে, তোমার সাহস কি করে হলো আমার সাথে খেলার। তখনই সে পেছনে একটি ছোট মেয়েকে দেখতে পায় যাকে অনেক বেশি ভয়ানক লাগছিল। আর তখনই তার ম্যানেজারের কথা মনে পড়ে যে তাকে একটি ছোট মেয়ের কথা বলেছিল। আর যখন ওই মেয়েটি তার ইয়ারিংস তাকে দিচ্ছিল সে তা না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তাকে দৌড়তে দেখে চ্যাংশি খুশি হয়ে সোয়ানকে বলে তুমি তার কাছে যাও, এখন তার তোমাকে দরকার আছে, যাবে তুমি তার মনে নিজের জন্য জায়গা বানাতে পারবে। যখন কি চ্যাংশি যখন ওপরে আসে সে তার সামনে ওই ছোট মেয়েটিকে দেখতে পায় যাকে অনেক বেশি মিস্টিরিয়াস লাগছিল। বাট তাও সে সাহস করে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন বসে আছো। ওই মেয়েটি তাকে উত্তর দেয় যে আমি এখানে আমার মমের জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমি এভাবে কোণে বসে থাকি কারণ আমার মম না থাকলে অনেক বেশি ভয় লাগে। চ্যাংশি বলে যে ওকে যতক্ষণ না তোমার মম আসে ততক্ষণ তুমি আমার সাথে থাকবে এন্ড আই প্রমিস যতক্ষণ আমি তোমার সাথে থাকবো ততক্ষণ কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। এরপর সে ওই মেয়েটিকে নিয়ে আসে কেক খাওয়ানোর জন্য আর তাকে এখানে জিজ্ঞাসা করে তোমার মম কোথায় থাকে। ওই মেয়েটি বলে অ্যাকচুয়ালি আমার মম জব করে এন্ড যার কারণে তিনি অনেক বেশি বিজি থাকে। চ্যাংশি বলে এবার তাও তোমাকে এভাবে একা ছাড়া ওনার উচিত হয়নি। ওকে আমি বুঝতে পারছি যে তোমার মম জব করে বাট তোমার ড্যাড কোথায়, তুমি তো ওনার সাথেও থাকতে পারো। ওই বেবিটি বলে যে অ্যাকচুয়ালি আমার মম আর ড্যাডের ডিভোর্স হয়ে গিয়েছে। যা শুনে এর আগে চ্যাংশি আর তাকে কিছুই জিজ্ঞাসা করে না এন্ড বলে ওকে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আর সে তাকে কেক খেতে বলে আর যা খাওয়ার পর সে তখনই অসুস্থ হয়ে পড়ে। এই ব্যাপারে মোবাইলকে যখন ইনফর্ম করা হয় তখনই সে নিচে চলে আসে আর আমরা দেখি ওই বেবিটির মমও চলে আসে এন্ড সে চ্যাংশিকে কথা শোনাচ্ছিল যদি আমার বেবির কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। তাদের যাওয়ার পর চ্যাংশি মোবাইলকে বলে আমাকে মাফ করে দাও, আমি যদি জানতাম যে ওই বেবিটির ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে তাহলে আমি তাকে তা কখনোই খাওয়াতাম না, প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলো। মোবাইল বলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি এই ম্যাটারটিকে দেখে নেবো। আর তখনই এসে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে যায়। নেক্সট সিনে আমরা সোয়ান আর লিনিয়ানকে একসাথে দেখি যারা এখানে ড্রিঙ্ক করছিল। সোয়ান লিনিয়ানকে জিজ্ঞাসা করে এমন কি নেই আমার মধ্যে যে চ্যাংশি আমাকে পছন্দ করে না, প্রথমে তো তোমার ম্যাচিওর হওয়া দরকার। তখনই লিনিয়ার কাছে তার ম্যানেজারের কল আসে যেটাকে জানায় চ্যাংশির কিছু খাওয়ানোর জন্য হোটেলে একটি ছোট বেবি অসুস্থ হয়ে পড়েছে। যা শুনে লিনিয়ান বলে এটা গোল্ডেন সুযোগ আমাদের জন্য, তাই তুমি এখনই এই ব্যাপারে রিপোর্টারদের ইনফর্ম করে দাও এন্ড এটাও জানিয়ে দিও যে রিসোর্ট হোটেলে কোন ধরনের ভূত পাওয়া যায়। আর এই ব্যাপারে সোয়ান যখন জানতে পারে সে লিনিয়ানকে বলে তোমার রিপোর্টারদের এই ব্যাপারে ইনফর্ম করা উচিত হয়নি এন্ড সে তখনই সেখান থেকে চলে যায় চ্যাংশিকে সাপোর্ট করার জন্য। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যে এই সময় হসপিটালে ছিল এন্ড সে বারবার লিওর মমকে সরি বলে যাচ্ছিল বাট লিওর মম তো তাকে মাফ করতে রাজি ছিল না। তখনই ডক্টর বাইরে আসে, তাকে দেখে লিওর মম তার কন্ডিশনের ব্যাপারে জিজ্ঞাসা করলে ডক্টর বলে যে যখন আপনারা ভালো করে জানতেন যে তার ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে তাহলে কি দরকার ছিল তা খাওয়ানোর। আপাতত এখন সে ঠিক আছে বাট এখনো কিছুদিন তাকে আমাদের করতে হবে, আপাতত আমরা এখন তাকে ডিসচার্জ করবো না। ডক্টর চলে যাওয়ার পর মোবাইল আবারও লিওর মমকে সরি বলে বাট লিওর মম তাকে এবারেও মাফ করে না। অন্যদিকে আমরা চ্যাংশিকে দেখি যে এত ঠান্ডায় বাইরে বসেছিল তখনই তার কাছে সোয়ান আসে এন্ড বলে দেখো যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে বাট এখন তুমি নিজেকে এভাবে পানিশ করো না। আর সাথে সাথেই সে তাকে অফার করে যদি ওই বেবিটির ট্রিটমেন্টের জন্য টাকার দরকার হয় তাহলে তুমি আমাকে বলতে পারো। যা শুনে চ্যাংশি বলে সবকিছু টাকা দিয়ে সলভ হয় না। সোয়ান তাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য নিজের কোট দেয়। তখনই চ্যাংশি বলে যে যদি আমি মোবাইলের কথা মেনে নিতাম তাহলে কতই না ভালো হতো, যে হোটেলে রুলস আর রেগুলেশন কত বেশি ইম্পর্টেন্ট হয়। অন্যদিকে আমরা লিওর মমকে দেখি যখন সে লিওর কাছে আসে লিও তার সাথে কথা বলতে চাইছিল না কারণ সে একদমই হ্যাপি ছিল না এন্ড সে বলে আপনি আবারও জবে চলে যান, আমি ভালো করে বুঝতে পেরে গেছি যে আপনার লাইফে আমার কোনো ইম্পর্টেন্স নেই। মম বলে এসব তুমি কেমন কথা বলছো, তুমি ভালো করে জানো যে আমি যা কিছু করছি সেই সব কিছু তোমার জন্যই তো করছি। তখন সেখানে দুজন আসে যাদেরকে দেখে লিওর মম বলে আপনারা কে, আমি আপনাদের ঠিক চিনতে পারলাম না। তাদের মধ্যে থাকা লেডিটি বলে যে আমরাও তোমার মতো ওই হোটেলের ভিকটিমস যারা জাস্টিস পেতে চায়, আর তুমি যদি সাহায্য করো তাহলে আমরাও আমাদের জাস্টিস পেতে পারবো। লিওর মম বলে আমি আপনাদের সাহায্য করতে রাজি আছি। তখনই ওই লেডি বলে ওকে তাহলে আপনাকে শুধুমাত্র মিস্টার লিওর ইনস্ট্রাকশন ফলো করতে হবে কারণ সে একজন প্রফেশনাল লয়ার। আর শুধুমাত্র আপনাকে এটাই করতে হবে যে রিসোর্ট হোটেল থেকে যদি কেউ কল করে তাহলে তাদের কল একদমই রিসিভ করবেন না, আর নাই আপনি তাদের সাথে পার্সোনালভাবে দেখা করবেন। লিওর মম বলে আমি এমনটাই করব। নেক্সট সিনে আমরা লিনিয়ানের ম্যানেজারকে দেখি, সে তার কাছে এসে বলছিল আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই করেছি আমরা। লিনিয়ান বলে গুড, এবার আমাদের কাজ হলো রিসোর্ট হোটেলের উপর কড়া নজর রাখা। এবার আমিও দেখবো যে মোবাইল চ্যাংশিকে কিভাবে ডিফেন্ড করে। এরপর আমরা
মোবাইল আর ম্যানেজারকে একসাথে দেখি, যেখানে ম্যানেজার মোবাইলকে বলছিল যে সিচুয়েশন আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তখনই তাদেরকে ইনফর্ম করা হয় যে পাবলিকের তরফ থেকে অনেক বেশি প্রেশার আসছে, তাদের একটাই ডিমান্ড যে চাংশিকে ফায়ার করা হোক। আর মোবাইলকে দেখে মনে হচ্ছিল যে সে এই ডিমান্ডটা মানতে একদমই রাজি নয়। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখি, যাকে তার ম্যানেজার এসে জানায় যে চাংশির রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। তার মানে তো এটাই হলো যে সে আর ওই রিসোর্ট হোটেলের স্টাফ নয়। আর যা শুনে সে অনেক বেশি খুশি হয় অ্যান্ড ভাবে তার মানে তো এটাই হলো যে মোবাইল নজরে তার তেমন ইম্পর্টেন্স নেই, যেমনটা আমি ভাবছিলাম। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যে লিওর সাথে দেখা করার জন্য হসপিটালে গিয়েছিল, বাট লিওর মম তাকে দেখে একদমই খুশি হয়নি। অ্যান্ড তার মম বলে, আমি তো তোমাকে আগেই বলেছি তোমাদের হোটেলের কোনো স্টাফ বা তোমার সাথে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। এখানে মোবাইল তাকে একটি ভিডিও দেখানোর চেষ্টা করে, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল যে লিও নিজের ইচ্ছায় কেক চুজ করেছিল। যখন কি লিওর মম বলে, তুমি কি ভেবেছো এইসব দেখানোর পর আমি তোমাকে থ্যাঙ্কস বলবো যে তুমি আমার মেয়েকে একটা কেক কিনে দিয়েছো? এটা মনে রেখো, যতক্ষণ না কোর্টের তরফ থেকে ডিসিশন আসে তার আগে পর্যন্ত আমি তোমাদের সাথে কথা বলতে কোনো রকম ইন্টারেস্টেড নই। শুধুমাত্র এটাই নয়, সে মোবাইল আনা গিফটও তাকে ফিরিয়ে দেয়। এরপর লিও তার মমকে বলে যে অ্যাকচুয়ালি ওই কেকটি আমি চুজ করেছিলাম, কারণ আপনি কখনোই আমাকে ম্যাঙ্গো ফ্লেভার খেতে দেন না, আর আমার ওই দিন অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। যা শুনে তো তার মম অনেক বেশি রেগে যায় অ্যান্ড তাকে বকা দিয়ে বলে যে তোমার কোনো আইডিয়া আছে যে তোমার জন্য কত বড় প্রবলেম হয়ে গেছে? অ্যান্ড তখনই সে মোবাইলের কাছে যায় এই সব কিছু বলার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখি সে মোবাইলকে নিয়ে আসছিল আর তাকে সরিও বলে, এটাও বলে যে আপনি আমাকে মাফ করে দিন, অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এইসব কিছু আমার মেয়ের জন্যই হয়েছে। মোবাইল বলে সরি বলার কোনো দরকার নেই, এমনিতেও আমাদেরও ভুল ছিল, আপনার পারমিশন না নিয়ে তাকে কিছু খাওয়ানো উচিত হয়নি আমাদের। আর যখন তারা লিওর সাথে দেখা করতে আসছিল, তারা দেখে যে রুমের বাইরে সোয়ান দাঁড়িয়ে আছে অ্যান্ড তাদেরকে দেখা মাত্রই চুপ থাকতে বলে। আর তারা শুনতে পায় ভেতরে চাংশি অ্যান্ড লিওর কনভারসেশন। এখানে লিও বলে, অ্যাকচুয়ালি আমি ওই দিন ইচ্ছে করি ম্যাঙ্গো ফ্লেভারের কেক খেয়েছিলাম, আমি ভালো করে জানতাম যে আমার ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে। অ্যাকচুয়ালি যখন থেকে আমার মম ড্যাডের ডিভোর্স হয়েছে তখন থেকে আমি জীবনে অনেক বেশি একা হয়ে পড়েছি। আমি আমার প্যারেন্টসের কখনোই ভালোবাসা পাইনি, আমার নিজেকে সবসময় একা মনে হতো। আমি অনেকবারই আমার মমকে বলেছি যে ওনার কোম্পানি লাগবে আমার, বাট উনি যেন আমার কথার কোনো তোয়াক্কাই করেনি। তাই আমার মনে হলো যদি আমি অসুস্থ হয়ে পড়ি হয়তো মম আমাকে ভালোবাসবে, আমার কাছে থাকবে অ্যান্ড আমার কেয়ারও করবে। এইসব শোনার পর লিওর মম মোবাইলকে আবারও বলে, আমাকে মাফ করবেন, আমি আপনাদের ভুল বুঝেছি, যখন কি দোষ আমারই। মোবাইল রিকোয়েস্টে সে হিকে কল করে বলে যে আমার কাউকে শো করার কোনো ইচ্ছে নেই, আমি আমার কেস ফিরিয়ে নিতে চাই। বাট মিস্টার হি বলে যে আপনার তরফ থেকে আমরা অনেক স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, তাই এখন আমরা এমনটা করতে পারবো না। সে অনেক রেগে বলে যে আপনার সাহস কি করে হলো আমার পারমিশন না নিয়ে আমার তরফ থেকে স্টেটমেন্ট দেওয়ার, যখন কি আমি এমনটা করতে একদমই বলিনি। আমার কোনো আইডিয়া ছিল না যে আমার এই সিচুয়েশনে এভাবে সুযোগ নেবে তুমি। এখনই এই কেসটি ক্লোজ করো, নয়তো তোমায় শো করবো আমি। তার চলে যাওয়ার পর মোবাইল চাংশির কাছে এসে বলে, তোমার রেজিগনেশন লেটার আমি পেয়েছি, যদি তুমি আমাদের হোটেলের রুলস ঠিক করে ফলো করো তাহলে আমি তোমার এই রেজিগনেশন লেটারটা ক্যান্সেল করতে পারি। যার শুনে চাংশি খুশি হয়ে বলে যে সত্যি আপনি আবারও আমার বস হবেন? সে বলে যে হ্যাঁ, বাট তখন যখন তুমি আমাদের হোটেলে রুলস স্ট্রিক্টলি ফলো করবে। নেক্সট দিনে আমরা মোবাইলকে দেখি, যেখানে সে তার সকল স্টাফেদের সাথে মিটিং এ ছিল অ্যান্ড সে এখানে অ্যানাউন্স করে যে চাংশির জন্য আমাদের হোটেলের অনেক ক্ষতি হয়েছে। হতে পারে তার ইন্টেনশন ঠিক ছিল, বাট তাও তার জন্যই আমাদের হোটেলের ব্যাপারে অনেক বেশি রিউমার ছড়িয়ে পড়েছিল। সেই জন্য যেহেতু তার দ্বারা এই ভুলটি হয়েছে তাকে পানিশমেন্ট তো পেতেই হবে, তাই তার এ মাসের বোনাস কেটে নেওয়া হবে। আর সেখানে থাকা সমস্ত স্টাফ যারা অনেক বড় কোনো পানিশমেন্টের ব্যাপারে ভাবছিল তারা সকলেই অ্যাপ্রিসিয়েট করে। এছাড়াও মোবাইল বলে যে বাকি বছরগুলির তুলনায় এই বছর আমাদের হোটেল 3% বেশি প্রফিট করেছে, তাই আমি ডিসাইড করেছি যে আপনাদের এবারে ডাবল বোনাস দেওয়া হবে। আর এখানে সবাই ভালো করে জানতো যে সে এই সব কিছু চাংশির জন্য করছে। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি, যার কাছে হসপিটাল থেকে কল আসে আর তাকে জানানো হয় আপনার গ্র্যান্ডমা হসপিটালে নেই, আমরা ওনাকে অনেক খুঁজেছি বাট পাওয়া যায়নি। আর এটা শোনা মাত্রই চাংশি গ্র্যান্ডমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর তার সাথে সাথে মোবাইল সেখানে পৌঁছে যায়। আর তারা পাগলের মতো গ্র্যান্ডমাকে খুঁজে যাচ্ছিল। অ্যাকচুয়ালি তার গ্র্যান্ডমা অ্যালজাইমার ছিল, যার কারণে তিনি কোনো কিছুই মনে রাখতে পারতো না। তার দুজনে এখানে আশেপাশে সকলকেই জিজ্ঞাসা করে তার গ্র্যান্ডমার ব্যাপারে, বাট কেউই না ছাড়া হ্যাঁ বলে না। আর তখনই চাংশির নজর পড়ে সামনে দিয়ে গ্র্যান্ডমা আসছে অ্যান্ড ওনার সামনে যারা যারা আসছিল তাদের সকলকে জিজ্ঞাসা করে যাচ্ছিল যে আমার মেয়ে চাংশিকে আপনি কি দেখেছেন? যদি আপনি চাংশিকে দেখেন তাহলে বলে দেবেন যে তার গ্র্যান্ডপা তাকে খুঁজছে। আর সে সামনে আসা চাংশিকেও জিজ্ঞাসা করে তুমি কি আমার মেয়ে চাংশিকে দেখেছো?
প্লিজ যদি তুমি তাকে দেখো তাহলে জানিয়ে দিও যে তার গ্র্যান্ডমা তাকে খুঁজছে। যা শুনে চাংশি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড সে এখানে কান্না শুরু করে। আর তাকে এভাবে স্যার দেখে মোবাইল একদমই ভালো লাগে না। নেক্সট সিনে আমরা দেখি গ্র্যান্ডপাকে নিয়ে মোবাইল অ্যান্ড চাংশি আবারও নার্সিংহোমে চলে আসে। এখানে নার্স তাদেরকে জানায় যে অ্যাকচুয়ালি আমি খাবার নিতে গিয়েছিলাম অ্যান্ড সেই সুযোগে উনি পালিয়ে যান। চাংশি বলে প্লিজ আপনারা গ্র্যান্ডমাকে একটু নজরে রাখবেন। তখনই নার্স তাকে একটি টিফিন বক্স দিয়ে বলে আপনার গ্র্যান্ডমা এটা আপনাকে দিতে বলেছিল। আর যখন সে ওই বক্সটি খোলে তাতে ডাম্পলিংস ছিল অ্যান্ড সে ডাম্পলিংস খেতে খেতেই মোবাইলকে তার গ্র্যান্ডমার ব্যাপারে বলছিল। অ্যান্ড মোবাইলকে ডাম্পলিংস খেতে দেখে সে বলে যে যদি তোমার এটা না পছন্দ হয় তাহলে আমি তোমার জন্য অন্য কিছু অর্ডার করে দিই, কারণ এটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। মোবাইল বলে না এটা একদম ঠিক আছে। চাংশি বলে জানো আমার মাঝে মাঝে তো এমনটা মনে হয় যে গ্র্যান্ডমা ডিমেনশিয়ান হওয়ার অ্যাক্টিং করছে। যদি ওনার ডিফারেন্সিয়ান থাকতো তাহলে ওনার কি করে মনে আছে যে আমি ডাম্পলিংস খেতে অনেক বেশি পছন্দ করি। যখন আমি ছোট ছিলাম গ্র্যান্ডমা আমার জন্য সবসময় ডাম্পলিংস তৈরি করতো। ইভেন তো তিনি নিজেই ডো বানাতেন অ্যান্ড স্টাফিংও নিজেই করতেন। আর বছরের শুরুতেও তিনি ডাম্পলিংস বানাতেন কিন্তু সবের শেষে তিনি খাবার খেতেন। আর যখন গ্র্যান্ডমাকে আমি জিজ্ঞাসা করতাম যে আপনি সবের শেষে কেন খাবার খাচ্ছেন, গ্র্যান্ডমা বলতো যে আমার ঠান্ডা ডাম্পলিংস খেতে অনেক বেশি ভালো লাগে। এইসব বলতে বলতে চাংশি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে অ্যান্ড ইভেন তো তার চোখে পানিও চলে আসে। অ্যান্ড সে বলে আমি জীবনে অনেক কিছু সহ্য করেছি, এরপর যদি গ্র্যান্ডমা আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি হয়তো নিজেকে আর সামলাতে পারবো না। মোবাইল বলে এর আগে তো তুমি কখনোই আমাকে তোমার গ্র্যান্ডমার ব্যাপারে বলনি। চাংশি বলে অ্যাকচুয়ালি ইনি আমার রিয়েল গ্র্যান্ডমা নয়, অ্যাকচুয়ালি আমার ড্যাড ওনাকে আশ্রয় দিয়েছিল কারণ ওনার থাকার জন্য কোনো ফ্যামিলি ছিল না। বাট গ্র্যান্ডমা আমাকে ছোট থেকেই আমার বায়োলজিক্যাল গ্র্যান্ডমা থেকে বেশি ভালোবাসা দিয়েছে। অ্যান্ড যখন আমার পেরেন্টসের ডেথ হয় তখন আমাদের কাছে ইনকাম করার জন্য কোনো সোর্স ছিল না অ্যান্ড তখন খিদের মারে আমরা একে অপরকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করতাম। আর মোবাইল যে তার কথা অনেক মন দিয়ে শুনছিল সে নিজেই তার পাশে হারিয়ে যায় যখন তার মম তাকে ছেড়ে চলে যাচ্ছিল অ্যান্ড সে তার মমকে দেখার জন্য অনেক বেশি কান্না করছিল কিন্তু তার ড্যাড তাকে সামলায় অ্যান্ড বলে এখন থেকে তোমাকে স্ট্রং হতে হবে। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে আমরা চাংশিকে দেখি সে এখানে মোবাইল বেডে ছিল আর এটা দেখে সে অনেক বেশি শকড হয়ে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। কাল রাতে এমন কি হয়েছিল যে চাংশি মোবাইল বিছানে এটা তো আমরা পরের এপিসোডেই জানতে পারবো। তাই ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।